আরে রিয়া, এই রনি থাম থাম। কি হলো? এই রিয়া, আরে আরিয়ান, তুমি? কোথায় যাচ্ছ? এই তো বাসায়। ওঠো। হুম। রনি চল। এটা কে গো? এটা আমার জানের বন্ধু রনি, এখনো সিঙ্গেল। তাই? তা কেমন আছো? এই আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো। আজকাল তো কোনো খবরই নাও না। একটু বিজি। আরিয়ান, তোমার কি হয়েছে বলো তো? তোমার মন খারাপ কেন? ওর স্বপ্ন শেষ হয়ে গেছে। মানে? একজনের উপকার করছিলাম, আর তার বদলে এটা পেলাম। কি হয়েছে খুলে বলবা? শোনো, আমার আম্মুর অ্যাক্সিডেন্ট হয়, আর তার জন্য 3 লক্ষ টাকার প্রয়োজন হয়। আর তারপর তারপর তাকে সব খুলে বললাম। কি বলছো তুমি এইসব? হ্যাঁ, কারো ভালো করলে যেমন হয়, এটা আজ বুঝলাম। তো তুমি ওই ডাইনিকে বাঁচালে কেন? বাঁচানোর কোনো ইচ্ছা আমার ছিল না, কিন্তু ওর বাবার জন্য। আর বলতে হবে না, বুঝে গেছি। আমার কি হবে এখন? আমার বেঁচে থাকার আশাটাই মরে গেছে। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না। আল্লাহর উপর ভরসা রাখো। তারপর রিয়াকে বাসায় রেখে আমরা আমাদের বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে গোসল করে খাওয়া দাওয়া শেষ করে আম্মুর জন্য খাবার নিয়ে চলে আসলাম হাসপাতালে। আম্মু। বাবা আরিয়ান, তুই আইছিস? হ্যাঁ আম্মু। কেমন আছিস বাবা? আলহামদুলিল্লাহ ভালো আম্মু। তুমি কেমন আছো? এই তো ভালো। তুই কি করছিস? তোকে তো আর দেখছি না। আমি ড্রাইভারের চাকরি পেয়েছি। ও, লেখাপড়া কেমন হচ্ছে বাবা? ভালো। আরিয়ান ডাক্তার ডেকে পাঠিয়েছেন। আম্মু তুমি থাকো, আমি ডক্টরের কাছে গেলাম। আচ্ছা আচ্ছা। তারপর আমি আর রনি ডক্টর আঙ্কেলের কেবিনে আসলাম। এসো আরিয়ান, এসো ইন্সপেক্টর। কি হয়েছে আঙ্কেল? বসো বলছি। বলেন। আসলে তোমার মায়ের হার্ট কমজোর হয়ে গেছে, সেজন্য তাকে খুব সাবধানে রাখবে। কোনো প্রকার আতঙ্ক তাকে লাগাতে দেবে না বা বেশি উত্তেজিত করা যাবে না, এতে রোগীর প্রাণ হারানোর সম্ভাবনা আছে। কি বলছেন আঙ্কেল? হ্যাঁ বাবা, স্বামীর সুখে সে নীরবে কান্নাকাটি করত, আর স্বামীর কথা সে বলতে না পারাই তাকে আরও বেশি কষ্ট দিচ্ছে। আমার মার বাবার মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল। সব সময় তাকে হাসি খুশি রাখবে, কোনো সময় একা রাখবে না। ঠিক আছে আঙ্কেল। তোমার মাকে নিয়ে যেতে পারো। ধন্যবাদ আঙ্কেল। মোস্ট ওয়েলকাম। তারপর আম্মুকে বাসায় নিয়ে চলে আসলাম। আমাদের নামিয়ে দিয়ে রনি চলে গেল। এখন রান্না করতে হবে। আম্মু যেহেতু অসুস্থ, তাই আমি রান্না করতেছি। বাবা তুই কোথায় যাস? আমায় দে, আমি রান্না করি। আরে আম্মু তুমি তো অসুস্থ। আরে কি বললো আমি অসুস্থ? আমি এখন পুরাই সুস্থ। প্রতিদিন তো তুমি রান্না করে খাও, আজ না হয় আমিই করলাম। আমার পাগল ছেলে। এবার লক্ষ্মী মায়ের মতো বসে থাকো। ঠিক আছে, আমার বৌমা খুব ভাগ্যবান হবে এমন বর পেয়ে। আম্মু এখন এসব বৌমা ফৌমা বলো না তো, আমি এখন এসব করব না। আরে বাবা, একদিন না একদিন তো করবি। যখন করব তখন বললো। আচ্ছা, আর বলবো না। তারপর রান্না শেষ করে আম্মুকে খাওয়ালাম। খাওয়া দাওয়া শেষ করে ঘুমাতে গেলাম। তখনই মিতু ফোন দিল। হ্যালো ম্যাডাম। কিরে, শুনলাম তুই নাকি জেল থেকে বেরিয়ে গেছিস। হুম। ভালো, খুব ভালো। কাল সকালে তাড়াতাড়ি আসবি, আমি নতুন কলেজে যাব। আচ্ছা ম্যাডাম। তারপর ঘুমিয়ে গেলাম। সকালবেলা উঠলাম, আম্মুর জন্য ভাত রান্না করলাম। এরপর আম্মুকে ডেকে তুলে ভাত খেয়ে ওষুধ খেয়ে দিলাম। আম্মু তুমি এখন থাকো, রিমি মিমি রাজু শ্যাম এরা আসবে, এদের সাথে খেলা করো। এগুলো আমার চাচাতো ভাই বোন। আমি কি ছোট শিশু যে খেলা করব? করবে, কখন একা থাকবে না। ওকে ঠিক আছে বাবা, ঠিক আছে। আমি গেলাম, দেরি হচ্ছে। আচ্ছা যা। তারপর তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম। মিতুর বাসায় গিয়ে গাড়ি বের করে দরজার সামনে আমি গাড়ির ভিতরে বসে থাকলাম। মিতু সোজা এসে কোনো দিকে না তাকিয়ে গাড়িতে উঠেই পিছনের সিটে বসলো। কোন কলেজে যাবেন ম্যাডাম? কলেজে? ওকে ম্যাডাম। তারপর সোজা ম্যাডামকে নিয়ে কলেজে পৌঁছে গেলাম। কলেজের ভেতরে এসে আমি গাড়ি থেকে নেমে মিতুকে নামিয়ে দিলাম। তারপর আমি গাড়ি পার্কিং করলাম। হঠাৎ মিতু ডাকলো। এই ছোট লোকের বাচ্চা। জি ম্যাডাম। এদিকে আয়। আমি মিতুর কাছে যাওয়া মাত্রই আমি গালে হাত দিয়ে অবাক হয়ে তাকিয়ে থাকলাম। কলেজের সবাই আমার দিকে হা হয়ে তাকিয়ে আছে। তোকে বলছি না তুই ড্রাইভারের ড্রেস পরে আসবি? সরি ম্যাডাম, তাড়াহুড়ো করে আসতে গিয়ে ভুলে গেছি। তোকে আমি। হঠাৎ রিয়া এসে মিতুর হাত ধরে নিল। এই মিতু, কি করছিস? ছাড় আমায়, এই ছোট লোককে আজ আমি। চল কলেজে চল। রিয়া মিতুকে টেনে নিয়ে চলে গেল। আমি মন খারাপ করে একটা গাছের নিচে বসে পড়লাম। ওইদিকে রিয়া মিতুকে নিয়ে যাচ্ছে। হঠাৎ মিতু থেমে গেল। এই
তুই ওই ছোট লোকের বাচ্চাকে সাপোর্ট করিস কেন? ও তোর কি হয়? হ্যাঁ, ও তোকে কি দিয়েছে? দেখ মিতু, তুই কিন্তু বাড়াবাড়ি করছিস। সত্যি বললে সবাই খারাপ। সত্যি, তুই কি জানিস আরিয়ান আমাকে না তোকে দিয়েছে, অনেক কিছু দিয়েছে। ওই ছোট লোকের বাচ্চা থেকে আমি কি নিব? হ্যাঁ, ও তো একটা ফকিরের ছেলে। দেখ মিতু, শুধু টাকা থাকলে সব দেওয়া যায় না। তুই কি বলতে চাচ্ছিস? আরিয়ান তোর নির্যাতন সহ্য করেছে, কোনোদিন প্রতিবাদ করেনি। তুই এত অপমান করেছিস তবুও চুপ করে আছে। শুধু এটুকুই না, তোকে বাঁচানোর জন্য নিজের জীবন বাজি রেখেছে, আর তুই তার এত বড় ক্ষতি করতে পারলি? কি? হ্যাঁ, সেদিন তোর হাত ধরে দৌড় দিল, কারণ চারিদিকে তোকে মারার জন্য লোক লাগানো ছিল। এরপর তোর বাবার উপর আক্রমণ হয়, সেখানেও আরিয়ান তোর বাবাকে বাঁচায়। কি বলছিস তুই? ঠিকই বলছি। বিশ্বাস না হলে তোর বাবাকে জিজ্ঞেস কর। তোদের এত উপকার করার দাম দিলি তার স্বপ্ন ভেঙে, তার মায়ের আশা ভেঙে। মানে? মানে সেদিন তুই মিথ্যা বলে ওকে জেলে দিয়েছিস। জানিস তারপর কি হয়েছে? কি হয়েছে? আরিয়ানকে ধর্ষণের মামলা দেয়, আর সেই জন্য তার সারা জীবনের স্বপ্ন আর্মি হওয়া, সেটা রাস্তা চিরদিনের জন্য বন্ধ হয়ে গেছে। কি? হ্যাঁ, এর জন্য শুধু তুই দায়ী, শুধু তুই। এতদিন জানতাম টাকায় পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ, কিন্তু তার থেকেও বেশি মূল্যবান জিনিসও আছে। হ্যাঁ আছে। আমার এত অপরাধের কি ক্ষমা নেই? আরিয়ান কি আমাকে ক্ষমা করবে? সেই সৃষ্ট সম্পদ দিয়ে তাকে ক্ষমা নিতে হবে। হ্যাঁ, আমি তাই করব। আমি অনেক পাপ করছি। এখানে আমি একা বসে আছি, হঠাৎ পেছন থেকে সজীব এসে আমার কলা ধরে কলেজের সামনে নিয়ে গেল আর আমায় মারতে লাগলো। আমি তো কিছুই বুঝতেছি না। এটা থেকে কলেজে সবাই হাজির হলো। সজীব, কি করছো? ছাড়ো ওকে। জানো ও কি করছে? ও কিছু করেনি, সব আমি করেছি। মিতুর এমন ব্যবহার দেখে আমি টাসকি খেলাম। তোমায় মারার হুমকি দিয়েছে। এটা শুনে আমি সহ মিতু অবাক হলো। কি বলছো তুমি? তাহলে শোনো এটা। আমি সেদিন মিতুকে বাঁচানোর জন্য সজীবের সাথে কথা বলছিলাম, সেটা রেকর্ড চালু করলো, কিন্তু শুধু আমার কথাগুলো, সজীবের কথাগুলো কেটে দিছে। চলেন শোনা যাক। এই সজীব বস, জি, কে বলছেন? আমি যেই বলি না কেন তোর জিএফকে আমি টপকে দেব। কি বলছেন এসব? হ্যাঁ, ও আমায় অনেক অত্যাচার করে। আমি কেন সহ্য করি জানিস? কেন? কারণ আমি এর পরিবারে যেতে চাই, আর তারপর তাদের মেরে পুরো সম্পত্তির মালিক আমি হতে চাই। হ্যালো হ্যালো। এটাই ছিল রেকর্ডিং, পুরোটাই বানানো। কিন্তু একটা কথা বুঝতে পারছি না, আমার হুবহু কণ্ঠ কপি কেমনে করলো? এটা পুরো মিথ্যা, আমি এসব বলিনি। ভুল ভুল ভুল। আমি তোকে ভালো মনে করে ভুল করেছি। তোদের মতো ছোট লোকরা কখনো ভালো হয় না। ম্যাডাম বিশ্বাস করেন এসব মিথ্যে? চুপ কর, ছোট লোকের বাচ্চা। আমার কথা বিশ্বাস করেন? দেখলেমি তো তুমি কত বড় ভুল করতে যাচ্ছিলে। ধন্যবাদ সজীব, আজ তুমি আমায় অনেক বড় বিপদের হাত থেকে বাঁচালে। হুম। অনেক সহ্য করেছি, আর না। সজীব, পুলিশকে ফোন করো। ফোন করার কোনো প্রয়োজন নেই, পুলিশ এসে গেছে, সাথে আমিও আছি। পেছনে তাকিয়ে দেখি রনি আর কমান্ডো স্যারের টিম। রনি, সরি বন্ধু, এনটি মারতে একটু দেরি হলো, আর সেজন্য একটা ডাইনির হাতে থাপ্পড় খেতে হলো। মুখ সামলে কথা বলবেন। আমার মুখ সামলেবে না। তুমি বিনা অপরাধে আমার বন্ধুকে অপরাধী করেছো। যে ভুল আমি করতে যাচ্ছিলাম সে ভুল দয়া করে আপনি করবেন না। ভুল আমি না, বরং এই মুহূর্তে আপনি করছেন। মানে যাকে আপনার দোষী বলছেন সে দোষী না, আর যাকে আপনারা বিশ্বাস করে বাহবাহ দিচ্ছেন সে হলো আসল দোষী। কি বলতে চান আপনি? খুবই পরিষ্কার, আপনি যেই দোষ আমার বন্ধুকে দোষী বলছে সেই দোষের আসল দোষী হলো সজীব। কি নিজের বন্ধুকে বাঁচাতে আরেকজনের উপর দোষ চাপাচ্ছেন? জি না, সজীব যে রেকর্ডিং শুনিয়েছে সেটা ছিল নকল। তাহলে আসলটা কই? এই তো শুনো। তারপর আসলটা সবাইকে শোনালো। এটা যে আসল তার প্রমাণ কি? জি হ্যাঁ হাবিলদার, ইয়েস স্যার। আমার শালাদের একটু এদিকে আনো তো। ওকে স্যার। হাবিলদার দুজন লোককে বাইরে আনলো। তোরা এখানে? দেখেন ম্যাডাম, বন্ধুর প্রতি কত টান। সজীব তুমি সি। এসব মিথ্যে, আমায় ফাঁসানো হচ্ছে। সত্যি বলবি নাকি আমি বলবো তোর গালকে? বলছি, মৃত্যুর সম্পত্তির উপর আমার অনেক লোভ ছিল, সেজন্য আমি ভাবি নীলাকে আমি প্রেমের জালে ফাঁসাবো। কিন্তু তখনই আরিয়ান মৃত্যুর কাছাকাছি এসে যায়।
আমার মনে হয় যদি মিতু আরিয়ানকে ভালোবেসে ফেলে তো আমার প্ল্যান মাটি হয়ে যাবে। সেজন্য প্রথমে ওর বন্ধুদের থেকে আলাদা করি, তারপর আমি মিতুকে খারাপ মেসেজ দিয়ে আরিয়ানকে ফাঁসাই। কলেজে আমি মিতুকে ধাক্কা মেরে ফেলে আরিয়ানকে ফাঁসাই। এভাবে অনেকবার ফাঁসিয়েছি, আর শেষ পর্যন্ত আরিয়ানকে ব্যবহার করে মিতুকে আমার প্রেমের ফাঁদে ফেলি। তারপর বল। তারপর সব ঠিকঠাক চলছিল, কিন্তু এভাবে হবে না, সেজন্য মিতুকে মারা প্ল্যান করি। আর আরিয়ান আমার কাছে ফোন করে কথার ফাঁদে ফেলে আমার সব প্ল্যান শুনে ফেলে, আর তারপর মিতুকে বাঁচিয়ে নেয়। আমার খুব রাগ হয়, তাই মিতুর কাছ থেকে আরিয়ানকে সরানোর জন্য আমার বন্ধুদের দিয়ে আরিয়ানের হুবহু কণ্ঠ করে এসব রেকর্ড করি। সে রেকর্ড করেছিস রাস্তার এক পাশের ঘরে। তুই এখানে চলে আসিস আর তোর বন্ধুদের বলিস যেন তারা রেকর্ডিং মেসেজটারে সেন্ড করে দেয়। হ্যাঁ, যখন তারা রেকর্ড করেছিল তখন আমি সহ কমান্ডো স্যার আরিয়ানকে খুঁজতেছিলাম, আর এটা শুনতে পাই। তুই এত বড় ধোকা দিলি? এই জন্যই বলি আমার পরে কেউ কমান্ডো হলে সেটা হবে আরিয়ান। স্যার, সেটা হওয়ার জন্য আমার আর কিছু নেই। হ্যাঁ, শুনলাম তোমার নামে নাকি ধর্ষণে মামলা হয়েছে। হ্যাঁ স্যার, আমি একজন ধর্ষক। না স্যার, ও ধর্ষক না, আমি ওর নামে মিথ্যা মামলা করেছি। তুমি জানো তুমি কত বড় অন্যায় করেছো? হ্যাঁ স্যার, আমি এটাও জানি যে এটার কোনো ক্ষমা নেই। আমি লোহাকে সোনা ভেবেছি আর সোনাকে লোহা ভেবেছি। কিন্তু আমি থাকতে এটা হতে দিব না। আরিয়ান মাই সান আগামী মাসের 1 তারিখ থেকে ট্রেনিং, দেরি করবে না। কিন্তু স্যার। সব ঠিক করা হয়ে গেছে, চলি। এস স্যার। দোস্ত থাক, আমার শালাদের নিয়ে যেতে আদর যত্ন করি। তারপর সবাই চলে গেল, আর মিতু আমার হাত ধরলো। প্লিজ আরিয়ান, তোমার উপর আমি অনেক অন্যায় করেছি, প্লিজ আমাকে মাফ করে দাও। আপনার সাহস হয় কী করে আমার হাত ধরার? এটা দেখে কলেজের সবাই আবারও হা। আমি কিছু বলবো না, কারণ আমি যখন এসব করেছি তখন তুমি চুপ ছিলে, তাই আমিও চুপ থাকবো। আমি হাত ঝাটকা মেরে সেখান থেকে চলে গেলাম। আমার কাণ্ড দেখে সবাই তো হা হয়ে গেছে। আমি গিয়ে গাড়ির ভেতরে বসে গান শুনতে লাগলাম। হঠাৎ মিতু আসলো, আমি লাফিয়ে উঠলাম। ম্যাডাম আপনি? আমার বান্ধবীরা ঘুরতে যাবে, চলো। বাপরে, এক থাপ্পড়ে তুই থেকে তুমি? বাবা, ওঠেন ম্যাডাম। মিতু, তুই পিছনে বস, আমি সামনে বসবো। না। প্লিজ। ঠিক আছে। তারপর মিতু আর ওর দুজন বান্ধবী পিছনে বসলো, আর রিয়া সামান আমার পাশে সিটে বসলো। আমি গাড়ি স্টার্ট দিলাম। রিয়া আমার দিকে এগিয়ে আসতে লাগলো। কি ব্যাপার, এগিয়ে আসছো কেন? তোমার কাছে আসছি। কেন? তোমার কাছে তো আমার ঠিকানা। মানে? না, মানে কিছু না। এত ঘাবড়ানোর কি আছে? কিছু না। হঠাৎ মিতু রাগী কণ্ঠে বলল, এই আরিয়ান, তোকে কি পিতের গল্প করার জন্য বলেছি? হ্যাঁ, মন দিয়ে গাড়ি চালা, নয়তো রিয়াকে নামিয়ে দেব। সরি ম্যাডাম। আমায় কেন নামাবি? তুই তোকে ডিস্টার্ব করছিস। আমি কখন ডিস্টার্ব করলাম? এই যে মিষ্টি মিষ্টি কথা বলে ওর মন ভোলাচ্ছিস, হঠাৎ যদি কিছু একটা হয়ে যায় তবে? ওসব কিছু হলে সমস্যা নাই। উফ, আমি তো অ্যাক্সিডেন্টের কথা বলছি রে ডাইনি। হবে না, তুই চুপ থাক। আরে রিয়া চুপ করো না। তুমি যখন বলেছ তাহলে করছি। এত ঢং। চুপ কর। আরিয়ান, তুই চুপ করে গাড়ি চালাবি? কথা বললে তোর নাক ফাটিয়ে দিব, বলে দিলাম। ওকে ম্যাডাম। তারপর আমি একটা পার্কের সামনে গাড়ি দাঁড় করালাম। চল রিয়া, ভেতরে চল। আরিয়ান, তুমিও চলো না। আরে না, তোমরা যাও, আমি গাড়ি পার্কিং করব। ওকে। তারপর ওরা চলে গেল, আমি গাড়ি পার্কিং করলাম। গাড়ি পার্কিং করে এসে দেখি অনেক কয়েকটা ছোট ছোট ছেলে মেয়ে একসাথে খেলা করতেছে। আমার ছোট ছেলে মেয়ে খুব পছন্দ, তাদের সাথে খেলতে খুব মজা লাগে। আমি আর দেরি করলাম না, চলে গেলাম। হাই। হ্যালো ভাইয়া, কি করছো তোমরা? কানামাসি খেলতেছি। আমায় খেলতে নেবা? তুমি তো অনেক বড়। কই না তো, আমিও ছোট। আচ্ছা ঠিক আছে, কিন্তু তোমায় বুড়ি হতে হবে। আচ্ছা, আমার চোখ বেঁধে দাও। বসো, নয়তো আমরা কিভাবে বাঁধবো? ওকে। তারপর ওরা আমার চোখ বেঁধে দিল আর চারপাশ ঘুরিয়ে ছেড়ে দিল। এবার ধরো আমাদের। ব্যাস, আমি ধরার চেষ্টা করতে লাগলাম, কিন্তু সবগুলো পিচ্ছি, সেজন্য পায়ের নিচ দিয়ে দৌড় মারতেছে, ধরাই যায় না। অনেকক্ষণ পর ঘুরে ঘুরে আমার মাথা ঘুরতে লাগলো। হঠাৎ পিছন যেতে যেতে কারোর সাথে ধাক্কা খেয়ে পড়ে গেলাম, আর আমার উপর একটা বস্তার মতো কি যেন পড়লো।
এই বিচিরা কে কোথায় আছিস? এই বস্তাটাকে ওঠা, নয়তো আমি চ্যাপটা হুমো। কেউ কোনো কথা বলে না। আমি বেঁচে আছি নাকি মরছি? হঠাৎ একটু পাতলা অনুভব করলাম। এ কি, বস্তা কি একা উঠতে পারে? যাক, হতেও পারে, যুগ পাল্টে গেছে। এই তোরা কে কোথায়? আমার চোখ খুলে দে তো। বসো। একটা পিচ্ছি এসে আমার চোখ খুলে দিল। তাকিয়ে তো আমার গলার পানি শুকিয়ে গেল। আমি পিচ্ছির পিছনে লোকালাম। ম্যাডাম আপনি? মিতু তো রাগে বাগুন হয়ে হাঁ হয়ে তাকিয়ে আছে। এই শালা, এটা যে সেটা আমায় বলিসনি কেন তোরা? মেয়েকে দেখে সবাই টাসকি খাইছে। আমি এদিকে ওদিকে দেখি রিয়া তেলি বেগুনে জ্বলতেছে। কিছুই বুঝলাম না। যেখানে মিতুর বাগুন হওয়ার কথা সেখানে রিয়া বেগুন, আবার সেখানে রিয়ার অবাক হওয়ার কথা সেখানে মিতু অবাক। কি ব্যাপার? তখনই মিতুর একজন বান্ধবী এসেই, আই মিতু, মিতু কই হারালি? কই কই না তো। একথা বলে আমার দিকে তাকালো। আমি ভাবছি আজ আমি শেষ। যেখানে মিতুর হাতে হাত দিলে একটা থাপ্পড়, আর আজ পুরো গায়ে হাত। ছি, আজ যে আমার কি হবে? মিতু আমার দিকে তাকিয়েই সুন্দর একটা মিষ্টি হাসি দিল। মেয়ে যেমনই হোক, হাসিটা কিন্তু সেই ছিল। মিতুকে দেখার পর থেকে আজ প্রথম ওর হাসি দেখলাম। খুব সুন্দর হাসি। আমার হার্টবিট বেড়ে যাচ্ছে। থাপ্পড়ের বদলে হাসি, এবার তোমার গলায় লাগাবে ফাঁসি। আমি চুপ। চলো আরিয়ান, এসো। জি ম্যাডাম। রিয়া ওভাবেই আছে। বাই পিচ্চিরা। ভাই আবার এসো। ওকে। তারপর গাড়ির কাছে গেলাম। রিয়া আমার দিকে সেই লোকে তাকিয়ে আছে। ওভাবে তাকাচ্ছ কেন? খুন করবো তাই। আমি কি করছি যে খুন করবে? কি করনি তাই বলো। মাথা ঘুরছি, চলো। তারপর তাদের নিয়ে আবারও কলেজে আসলাম। বাই, কাল বিকেলে দেখা হচ্ছে তাহলে। ও বিকেলে আমার সাথে থাকবে। তোর সাথে থাকলেও আমার সাথে থাকবে। তুই যাবি? যাচ্ছি। তারপর ওরা চলে গেল। উফ, ঝামেলা বিদায় হয়েছে। ম্যাডাম বাসায় যাবেন নাকি এখানে দাঁড়িয়ে থাকবেন? ও সরি সরি সরি। মিতু এসে সামনের সিটে বসলো। ম্যাডাম আপনি সামনের সিটে? কেন, বসতে পারি না নাকি? পারবেন না কেন? এটা তো আপনারই গাড়ি, যেখানে খুশি সেখানে বসবেন। কই তুমি তো কোনো প্রশ্ন করলে না? আসলে আপনি তো কোনোদিন এখানে বসেননি, এই জন্য। বেশি বক বক না করে এবার বাসায় চলো। কিছু দূর আসার পর আমি মিতুর দিকে তাকিয়ে দেখলাম মনে হচ্ছে ওর মন ভালোই আছে। কিছু বলবো? না মানে সরি। কি জন্য? থাপ্পড় মারার জন্য। আসলে আমার মারাটা ঠিক হয়নি। তুমি এত ভালো কেন? হ্যাঁ, আমি তো আবুল বনে গেছি। এ মানে জি ম্যাডাম। আমি এতদিন তোমার উপর অনেক অত্যাচার করেছি, এত থাপ্পড় মেরেছি, তুমি চুপ করে সহ্য করেছো, আর আজ আমাকে থাপ্পড় মেরে আবার সরি বলছো? আসলে আমরা গরিব, গরিব হয়ে বড় লোকদের গায়ে হাত তোলা মানায় না। এসব কথা বলে আর আমাকে লজ্জা দিও না প্লিজ। আমি এতদিন ভুল জেনে এসেছি, এখন তো আমি ঠিক জানতে পেরেছি, তাই প্লিজ পুরনো কথা বলে আমাকে আর কষ্ট দিও না। এ কি বলছেন ম্যাডাম? আপনাকে কেন কষ্ট দেব? আমার একটা কথা রাখবে? জি ম্যাডাম বলেন। প্লিজ আমাকে আর ম্যাডাম বলে ডেকো না তো, আমার নাম ধরে ডেকো। তা হয় না ম্যাডাম। একজন সামান্য ড্রাইভারে মালিককে কি নাম ধরে ডাকি? ডাকতে বলছি ডাকবি, কিন্তু। আর একটা কথা বলে দেখ, তোর নাক ফাটিয়ে দেব। ওকে ম্যাডাম। উফ। সরি থুকু মিতু। এবার ঠিক আছে। তারপর মিতুকে এনে তার বাসায় গেলাম। মিতু গাড়ি থেকে নেমে বাসায় চলে গেল, আর আমি গাড়ি পার্কিং করে আমার বাসায় চলে আসলাম। আম্মু, আম্মু। আছি, এত চিল্লাস কেন? তুমি একা আছো নাকি? আরে বাবা না, আমার মেয়েরা আছে। কই রে রিমি মিমি? হ্যাঁ ভাইয়া। আচ্ছা আমি রান্না করতেছি, তুমি বসো। ঠাকুর নাকি? আমি রান্না করে রাখছি। কখন করলে? তুই কাজ থেকে এসে আবার রান্না করবি, তাতে তোর অনেক কষ্ট হবে, সেজন্য আমরা সবাই মিলে রান্না করছি। ও, এবার যা গোসল করে আয়। তারপর আমি গোসল করতে গেলাম। গোসল করে খেতে আসলাম। আম্মু কি রান্না করছো? তোর প্রিয় খাবার আলু ভর্তা। ও, তারপর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম। তখন রিয়া ফোন করলো। হ্যালো। কি করো? শুয়ে আছি, তুমি? একজনে কথা ভাবতেছি। ভালো। আজকে তোমায় নিয়ে ঘুরতে যাব। পাগল নাকি? কেন? আমার চাকরি আছে, সেখানে যেতে হবে। আজকের জন্য ছুটি নিয়ে নাও। হুর, জীবনেও দিবে না। মিতুর বাবাকে বলো, তাহলেই দিবে। পারবো না। প্লিজ আরিয়ান, প্লিজ। পাগল হলে নাকি? শুধু আজকে তোমার সাথে আমার কিছু কথা আছে। সেটা ফোনেও তো বলতে পারো। না, ফোনে বলা যাবে না। তাহলে আর বলতে হবে না। দেখো আরিয়ান, খুব খারাপ হবে কিন্তু।
হবে না। প্লিজ, শুধু আজকে, প্লিজ। ওকে। হুম। রিয়ার ফোন কেটে মিতুর বাবা মানে আমার স্যারের কাছে ফোন দিলাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কে বলছো? স্যার আমি আরিয়ান। ও, কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? এই তো আল্লাহ যা রাখছে। আসলে স্যার আমার আজ একটু কাজ আছে, সেই জন্য আজকে একটু। বুঝেছি, ওকে আসতে হবে না, আমার ড্রাইভারকে বলে দিবনি মিতুকে নিয়ে যেতে। ধন্যবাদ স্যার। ওয়েলকাম। তারপর ফোন কেটে রিয়ার কাছে ফোন দিলাম। হ্যাঁ বলো। কখন যাবে? তার মানে স্যার ছুটি দিয়েছে? ইয়াহু। বেশি নেচো না, আমি স্যারকে কাজের কথা বলছি। যদি মিতু আমায় পার্কে দেখে তাহলে তো বুঝতেই পারছো। ও দেখবে না। হুম। 4টার সময় রেডি থেকো, আমি তোমায় নিতে আসবো। হ্যাঁ। তারপর গল্প লেখা শুরু করলাম। সারাদিন এভাবে মোবাইলের দিকে তাকিয়ে গল্প লিখছিস আর আর্মি হওয়ার স্বপ্ন দেখছিস। গল্পের সাথে আর্মি হওয়ার সম্পর্ক কি? চোখ নষ্ট হয়ে যায়, জানিস না নাকি? আরে আম্মু লাগছে তো। লাগার জন্যই তো ধরা। ছাড়ো, কেউ দেখলে আমার পেস্টিস পাঞ্চার হবে। হবে হোক। লাগছে তো। আজ তোর কাজ নাই? ছিল, কিন্তু ছুটি নিয়েছি। কোথায় যাবি? একটু ঘুরতে যাবো আম্মু। আমি আম্মুকে কখনো মিথ্যা বলি না। ঠিক আছে, কিন্তু বেশি রাত করবি না। হুম। তারপর 4টার সময় রিয়া স্কুটি নিয়ে চলে এলো। আরিয়ান বাবু, আরিয়ান বাবু। এই এমনভাবে ডাকছো মানুষ শুনলে বলবে কোনো ছোট বাচ্চাকে ডাকছো। হাসাহাসি বাদ দাও। উঠে বসো। ওকে। জি স্যার। তারপর ট্যাক্সিতে করে বেরিয়ে পড়লাম। ঘুরতে ঘুরতে পার্কে আসলাম। পার্কে ঢুকতেই রিয়া বসে পড়ল। কি হলো? আমার জুতা ঠিক করি। হুম। আমি দাঁড়িয়ে থেকে এদিক ওদিক দেখতে লাগলাম। হঠাৎই মিতু চোখে পড়ল। মিতু মিতু আমায় দেখে তেমন রিয়াকশন করলো না, কিন্তু যখনই রিয়া দাঁড়ালো আর ওর দিকে তাকিয়ে একদম রাক্ষসী হয়ে গেল। রিয়া মিতুকে দেখে আমার হাত ধরলো, আর মিতু তো হনহন করতে করতে ছুটে চলে আসতেছে। এবার কি হবে? আরে এত ভয় পাচ্ছ কেন? থাপ্পড় তো তোমায় মারবে না, আমায় মারবে। আজকে থাপ্পড় মারলে আমিও মেরে দিব। চুপ, মহারানী কাম। মিতু এসে শুরু করলো ওরা গালি। কুত্তা, হারামি, বান্দর, রাক্ষস, লাল কুত্তা, কালো কুত্তা, শিয়ালের 3 নাম্বার বাচ্চা। ম্যাডাম ম্যাডাম থেকে যান, নয়তো মোদি কাকু এসে যাবে। কুত্তা, কথা বলবি না, এই তোর জরুরি কাজ, তাই না? আরে ম্যাডাম। জরুরি কাজ করার নামে এসে প্রেম করা হচ্ছে না? মিতু, গলা নিচু কর। আমরা প্রেম করি আর যা পারি তাই করি, তাতে তোর কি? আমার ফাটে। কি? কিছু না। ওই কুত্তি, তুই আরিয়ানকে এখানে আনছিস, তাই না? হ্যাঁ, আমি আনছি। কি করবি? হ্যাঁ, খুন করব তোকে। এখন আমরা বাসর করতে যাব। সর সামনে থেকে। কি বাসর করবি, তাই না? তোর বাসর আমি করাচ্ছি। দেখুন মিস মিতু, এখন আমি আপনার গোলাম না, কারণ আমি ছুটিতে আছি, তাই জোর খাটিয়ে কোনো লাভ নেই। তুই চুপ কর। একটা মেয়ে তোকে ডাকলো আর তুই সাথে সাথে চলে আসলি। না আসার কি আছে? রিয়া আমার অনেক কিছুই হয়, তাই না আরিয়ান বাবু? বাবু? তাই না বাবু, তোর বাবু আমি। দেখ, পার্কে এসে এভাবে চিল্লালে লোকে তোকে পাগল বলবে। পাগল। চলো আরিয়ান বাবু। হুম। তারপর ওখান থেকে চলে আসলাম, আর মিতুতে একদম লালে লাল। আমরা আরও কিছুক্ষণ ঘুরে বাসায় চলে আসলাম। বাসায় এসে নামাজ পড়লাম, তখনই মিতুর ফোন আসলো। আমার গলা তো শুকিয়ে গেল। হ্যাঁ হ্যালো। তোর মাথার হ্যালো। জি ম্যাডাম। তোকে আমি। উফ, কোথায় যাচ্ছিস? বাসায়। ওই ডাইনিটা কি আছে? না, ও তো তখনই চলে গেছে। বাঁচলি। কেন ম্যাডাম? ম্যাডাম ম্যাডাম না করে তাড়াতাড়ি আমার বাসায় আসবেন স্যার। ওকে ম্যাডাম। কি হলো? কিছুই বুঝলাম না। এ সময় তো ডাকে না, আর আজ হঠাৎ কেন ডাকলো? আমায় উত্তম মাধ্যম দিবে নাকি? বাবা ভাবি দূরে রেখে চলে গেলাম মিতু ম্যাডামের বাসায়। গিয়ে দেখি মিতু গেটের সামনে দাঁড়িয়ে আছে। কোনো প্রবলেম নাকি ম্যাডাম? অনেক বড় প্রবলেম। মানে সব ঠিকঠাক আছে তো? সব ঠিক আছে, কিন্তু আমি ঠিক নেই। কি ধরনের মজা ম্যাডাম? তোকে মারার জন্য ঠিক নাই। মজা করে বাদ দেন, কোথায় যাবেন বলেন। গাড়িতে ওঠ, আমি যেদিকে যেদিকে বলবো সেদিকে সেদিকে যাবি। ওকে ম্যাডাম। তারপর আমি গাড়ি স্টার্ট দিলাম। বলেন। সোজা গিয়ে বামে, তারপর ডানে। মিতুর কথা মতো পৌঁছে গেলাম, কিন্তু এখানে এত অন্ধকার কেন? এ মেয়েকে ভূত টুত ধরলো নাকি? বাপরে বাপ, আমার ভূতে খুব ভয় করে। গাড়ি থেকে বের হলাম, সামনে একটা বিশাল ফেলটি। ম্যাডাম, এটা ভূতের বাড়ি নাকি? না, তোর আর আমার বাড়ি। এখনো মজা করছেন?
হঠাৎ মিতু আমার হাত ধরে টানতে টানতে ভিতরের দিকে নিয়ে যেতে লাগলো। আমি মনে মনে আল্লাহকে ডাকতে লাগলাম, হে আল্লাহ, এখনও বিয়ে শাদী করিনি, এখন যদি ভূতের হাতে মরে যাই তাহলে আমার হবু বউয়ের কী হবে? আমায় ভিতরে নিয়ে গিয়ে ছিটকানি মারলো, আর আমি কন্ট্রোল করতে না পেরে দেয়ালের সাথে ধাক্কা খেলাম। ম্যাডাম কি করছেন? কি রে, আমায় নিঃস্ব বানিয়ে এখন উড়াধুরা ফিল্ডিং মারছিস না? মাগো, আপনি কোন মেয়ের আত্মা? কুত্তা হারামি, আমি মিতু। ও, তার মানে সব ঠিক আছে, কিন্তু আপনারে আমি কি করলাম? প্রথমে আমার জেদকে ছিনিয়ে নিলি, এবার আমার অহংকারকে মাটিতে মিশিয়ে দিলি। হয়েছে, থেমে যান, আমি সব করিনি। মিতু আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসছে। হ্যাঁ করছিস, আমার জেদ, আমার অহংকার, এখন আমার মনটাও কেড়ে নিচ্ছিস। কি বলছেন এসব ম্যাডাম? যা বলছি ঠিক বলছি, তোকে তো এত সহজে মাফ করব না। কেন? তুই আমার ফোন কেন কেড়ে নিলি? আমি কারো মন কাড়িনি। হ্যাঁ, আমার কেড়েছিস। বলছি তো, কানে কম শোনেন নাকি? এখানে চিল্লালে কেউ আসবে না। দেখেন ম্যাডাম, পাগলামো বাদ দেন। আজ আমি তোর ইজ্জত নিয়েই ছাড়বো। কি শুরু করলেন? হ্যাঁ, আমি সত্যি বলছি, আমি তোকে ভালোবাসি। সেদিন তুই আমার চোখ খুলে দিয়েছিস, তারপর তোকে জানতে মন চায়, আর সেই জানতে গিয়েই তোর প্রেমে পড়ে যাই। এটাকে ভালোবাসা বলে না, ভালো লাগা বলে। তা জানি না, তবে তোকে ছাড়া আমি বাঁচব না। আপনি কোথায় চাঁদ, আর আমি কোথায় মাটিতে পড়ে থাকা এক টুকরো বালি। চাঁদের পাশেও বালি থাকে। আমি আপনাকে ভালোবাসি না। না, এটা মিথ্যা বলছিস। না, আমি সত্যি বলতেছি। তাহলে কেন কলেজের সময়ে আমার অত্যাচার মুখ বুজে সহ্য করেছিস? তখন কারণ ছিল। আই লাভ ইউ। বাট আই হেট ইউ। কেন? কারণ আপনাদের মতো মেয়েরা ছেলেদের মন নিয়ে খেলা করে, আমাদের দুর্বলতাকে ব্যবহার করে মজা নেয়। কিন্তু আমি তেমন না। সবাই এসে এমনই বলে। আমি বলবো না। আপনি দুদিন আগে কি ছিলেন, আর এখন কি? আবার বলা যাবে যে আপনি দুদিন পর আবার কি হবেন? তুই আমায় চেঞ্জ করছিস। তাই বলে কি ভালোবাসতে হবে? দেখেন, আপনাদের এসব ভালোবাসা কিছুই না, সব টাকার খেলা। সরেন সামন থেকে। আমি মিতুকে সরিয়ে চলে আসতে লাগলাম। তখনই দেখলাম ওখানে আরও কয়েকজন লোক আছে। আমি মিতুর হাত ধরে টান মেরে আড়ালে নিলাম। কি হলো, আমায় টানো কেন? তুমি তো নাকি আমায় ভালোবাসো না, তাহলে আড়ালে টানো কেন? চুপ করেন, ওইদিকে দেখেন। এ কি, এত লোক এখানে কেন? সেটা তো আমি ভাবতেছি। এই জায়গাতে তো এত মানুষ থাকে না। এই জায়গায় আপনি কি চিনেন? আর কি হলো, এটা আমাদের বন্ধু হওয়ার ফ্রেন্ডটি। কি? হ্যাঁ। কিন্তু এরা এখানে কি করছে? সেটাই তো। আপনি এখানে থাকেন। আরিয়ান, কি? ওইদিকে দেখো। সর্বনাশ, সবাই আমাদের দেখে ফেলেছে, ভাগো। এমন সময় আপনার হাসি পাচ্ছে? আমি মিতুর হাত ধরে ওখান থেকে অন্য জায়গায় লুকালাম। তুমি আমার হাত ধরেছো? সরি ম্যাডাম। ওই ওই কি করছো, ধরো। ধ্যাত, কোন পাগলের পাল্লায় যে পড়লাম। ওকে, ধরতে হবে না, আমি চলে যাচ্ছি ওদের সামনে। ওই যে কাকুরা, আমি ওখানে। আরে আরে ম্যাডাম, কি করছেন? ওদের ডাকতাছি। দূর মাথা। কাক। আর বলতে না দিয়ে মিতুর মুখ ধরে ওখান থেকে অন্য জায়গায় গেলাম। সবাই এখনও টের পায়নি। ম্যাডাম, আপনার ফোনটা দেন তো। নম্বর তো আছেই। আরে ফটো তুলবো। তোর ফটো? ওকে ওকে, ভালো করে তোলো। আমি মিতুর কাছ থেকে মোবাইল নিয়ে ওদের পিক তুললাম। বলতে গেলে বেশি জন মানুষ নেই, 5-6 জন হবে। আরিয়ান দেখো, ওরা কি যেন আনলো। কই? সামনে দেখো, পকেটে। আমার মনে হচ্ছে এরা কারোর সাথে কিছু একটা মিশাচ্ছে। চুপ করে দেখো। তারপর দেখলাম ওরা অনেক কয়েকটা প্যাকেট আনলো, আর সেগুলো খুলে তার ভেতরে কিছু একটা রেখে আবার প্যাকিংয়ে ভরলো। এরপর সেগুলো নিয়ে চলে গেল। ম্যাডাম, আপনি এখানেই থাকেন, আমি ওদের পিছু করি। আমিও যাব। মানা করলে তো শুনবেন না। ওকে চলেন, কিন্তু কথা বলবেন না। ওকে স্যার। তারপর ওদের পিছু করতে লাগলাম, কিন্তু একটা কথা বুঝলাম না, গাড়ি থাকতে ওরা এসব মাথায় করে কেন নিয়ে যাচ্ছে? যেতে যেতে শেষ পর্যন্ত এক জায়গায় ঢুকলো। আরে, এটা তো আপনাদেরই ফিল্ডটি। ওখানে কিছু একটা করলো, আবার এখানে এনে রাখছে। কিছু একটা ঝামেলা তো আছে। সেই লোকগুলো এগুলো রেখে চলে গেল। আমি এমনিতে ভেতরে গেলাম, গিয়ে প্যাকেটগুলো খুললাম। খুলে তো মাথায় পুরো নষ্ট। এগুলো কি সাদা পাউডারের মতো? আরে ম্যাডাম, এগুলো তো ড্রাগস। ড্রাগস? জি। আচ্ছা, এটা বলুন, আপনাদের কোম্পানির কি কোনো কিছু আছে না, মানে কোনো অনুষ্ঠান? আছে তো, কালকে আছে। কিসের জন্য? শহরের সেরা কোম্পানিতে নির্বাচন।
তার মানে সেখানে যাতে আপনাদের কোম্পানি প্রথম না হয় সেই জন্য এটা করা। কিন্তু কে করবে এটা? আপনাদেরই কেউ। আমাদের কেউ মানে? সেসব পরে দেখা যাবে, এখন আপনার কোম্পানিকে বাঁচান। হুম। তারপর সে ড্রাগস সরিয়ে নিলাম। এবার বাসায় চলেন, কালকে হবে আসল মজা। হুম। তারপর মিতুকে নিয়ে চলে আসলাম। মিতুর বাসায় এসে ওকে নামিয়ে দিয়ে গাড়ি পার্কিং করলাম। আরে ম্যাডাম, আপনি এখনো ভিতরে যাননি? যা সর কুত্তা, তুই আমার সাথে কথা বলবি না সব সময় ম্যাডাম ম্যাডাম। আমি আপনাকে ম্যাডাম ছাড়া ডাকবো না, এতে মারলে মারেন। তুই কথা বলবি না, যা সর। ওকে। তারপর আমি বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি আম্মু ঘুমিয়ে আছে। আমি রান্না করে গিয়ে খাওয়া দাওয়া করলাম, তারপর ঘুমিয়ে গেলাম। সকালে মোবাইল বাজতে লাগলো, নম্বর না দেখে রিসিভ করলাম। কোন শালারে এই সকাল সকাল আমার কাছে ঘুমটা নষ্ট করলো? আমি তো শালা লাগি? জানি না, তবে আমার কাছে ঘুম নষ্ট করলি কেন রে? তোকে নিয়ে বাসর করব তাই রে কুত্তা। আরে ম্যাডাম, সরি ম্যাডাম, আমি বুঝতে পারিনি। কেমনে চিনলি? আপনার কথা শুনে। দেখলি তো, তার মানে তোর ভেতর আমার জন্য একটু হলেও ভালোবাসা আছে, আর আমি সেটাকে অনেক বড় করব। বাজে কথা বাদ দেন, কেন ফোন দিয়েছেন সেটা বলেন। আজ কি আছে তোর মনে নেই? ওহ সরি, আমি এক্ষুনি আসতেছি। তাড়াতাড়ি আয়। ওকে ম্যাডাম। তারপর নাকে মুখে পানি দিয়ে দিলাম দৌড়। গিয়ে দেখি কেউ নেই, মানে প্রতিদিন মৃত্যু রাস্তায় এসে থাকতো, কিন্তু আজ নেই। আমি ওইদিকে মন না দিয়ে গাড়ি বের করলাম, কিন্তু এখনও আসে না। হঠাৎ ওপর থেকে আওয়াজ আসলো, ওই ম্যাডাম ওলা স্যার। আমি উপরে তাকিয়ে দেখি মৃত্যু জানালা দিয়ে ডাকতেছে। আমায় বলছেন ম্যাডাম? না, তোকে না, তোর দাদাকে। ও, তাহলে ডেকে লাভ নেই, কারণ আমার দাদা পটল তুলতে গেছে। উফ, কি ম্যাডাম এমন করেন কেন? তোকে খাবো তাই। দাঁড়াও এখানে। বাপরে বাপ, অনেক রেগে গেছে। আর রাগানো ঠিক হবে না। কেন খাবেন? আমি কি করলাম? আবার কথা বলছিস? সরি ম্যাডাম। সরি টরি বাদ দে, উপরে আয় তাড়াতাড়ি। কিন্তু আমি উপরে। তোকে আসতে বলছি, তুই আয়। আই এম কামিং। তারপর দৌড়ে মৃত্যু রুমে আসলাম। উপরে এসে তো আমার মাথা ঘুরে গেল। আমি তাড়াতাড়ি করে মুখ ঘুরিয়ে নিলাম। মৃত্যু আয়নার সামনে বসে আছে, এটা তো ঠিক আছে, কিন্তু তার ব্রার বোতাম খোলা। তুই ওইদিকে দেখছিস কেন? এদিকে তাকা। ম্যাডাম, আপনি বোতামটা লাগিয়ে নিন। পারছি না বলেই তো তোমায় ডাকলাম। কিন্তু আমি কি করব? কি করবি মানে? আমার ব্রার বোতাম লাগাই দে। আমি পারবো না ম্যাডাম। তো কে দিবে? আমার বাসায় কোনো মেয়েই নাই যে তার কাছ থেকে আমি লাগিয়ে নিব। সরি ম্যাডাম, এটা আমি পারলাম না। এই এই কই যাও? গাড়িতে। আমি এটা না লাগাতে পারলে কেমনে শাড়ি পরবো? কিন্তু ম্যাডাম। প্লিজ। ওকে। তারপর আমি চোখে হাত দিয়ে মৃত্যুর কাছে গেলাম। তারপর চোখ বন্ধ রেখে বোতাম ধরতে গেলাম, কিন্তু ভুলে মিস্টেক হয়ে বোতামে না, মৃত্যু শরীরে হাত পড়ে গেল। সাথে সাথে মৃত্যু একটু শিউরে উঠল। আমি তো জিহ্বায় কামড় দিলাম। যা, আজ আমার কপালে থাপ্পড় নির্ঘাত। দ্বিতীয়বার হাত দিলাম, এবার ঠিকঠাক মতো বোতাম লাগিয়ে দিলাম। আমি বোতামটা লাগিয়ে চলে আসতে লাগলাম, তখনই মৃত্যু। ওই ওই শোনো। যা, কি হবে এখন? জি বলেন ম্যাডাম। এর আগে একটা মেয়েকে স্পর্শ করছিস? আমি তো ভয় শেষ। আস্তাগফিরুল্লাহ, একজনেরও না। আমায় করলি যে? সরি ম্যাডাম, আমি করতে চাইনি, ভুল হয়ে মিস্টেক। ভুল করে মিস্টেক, তাই না? প্লিজ ম্যাডাম, মাফ করে দেন। আরে পাগল নাকি? এ কথা বলে মৃত্যু একটা হাসি দিয়ে চলে গেল। হাসির মানেটা বুঝলাম না, যদিও বোঝার চেষ্টা করলে পারতাম, কিন্তু আর করলাম না। আমি সিঁড়ি দিয়ে নিচে আসতেছিলাম, তখনই ফোনটা বেজে উঠলো। মোবাইল হাতে নিয়ে দেখি মৃত্যুর বাবার নাম্বার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কোথায় আছো তোমরা? স্যার আপনাদের বাসায়। বলছো কি? হ্যাঁ, মিতু কোথায়? ম্যাডাম তো তৈরি হতে গেল। কি করছো তোমরা? তোমরা এদিকে সবাই এসে গেছো? আরে তাড়াতাড়ি এসো। ওকে স্যার, আসতেছি। তাড়াতাড়ি করো, দেরি যেন না হয়। ঠিক আছে স্যার। ফোন কাটলাম। ম্যাডাম, ম্যাডাম, কোনো আওয়াজ নেই। ম্যাডাম, না, তাও কোনো আওয়াজ আসছে না। আমার ভেতরটা নড়ে উঠলো, কোনো বিপদ হলো না তো? আমি দৌড়ে আবার উপরে গেলাম। মৃত্যুর রুমেও নেই, বাথরুমেও নেই। তার মানে আমি যেটা ভাবছি সেটা নয় তো? আমি উপরে সব জায়গায় খুঁজে খুঁজে দেখলাম, কিন্তু কোথাও নেই। এবার নিচে এসে দেখি মৃত্যু সোফায় বসে আছে। আমার এভাবে আশা দেখে সে দাঁড়িয়ে গেল। আমি সে ঠাস করে একটা লাগিয়ে দিলাম। এত জোরে জোরে ডাকছি, তোমার কানে যায় না? তুমি আমায় ম্যাডাম বলে ডাকলে আমি সাড়া দেব না, আমার নাম ধরে ডাকলেই দেব। কি ভাবেন কি নিজেকে? কি হয়েছে? এত রাগ করছো কেন? জানেন আমি কতটা ভয় পেয়েছিলাম? কেন? আপনার যদি কিছু একটা হয়ে যেত,
তাহলে আমার কি হতো? তাই নাকি? এরে রাগের মাথায় কি বলে ফেললাম? এই যে মিস্টার, কি হলো? কিছু না, চলেন, দেরি হচ্ছে। তারপর আমরা বেরিয়ে পড়লাম। গাড়িটা নিজ গতিতে চলতে লাগলো। সরি ম্যাডাম, আসলে আমার এমন ব্যবহার করা ঠিক হয়নি। তাহলে কেন করলে? আমি খুব ভয় পেয়েছিলাম আপনাকে কেউ কিডন্যাপ করবে বলে। আমায় কিডন্যাপ করলে তোর কি? অনেক কিছু। তাও শুনি। না, কিছু না। বলতে হবে না, আমি জেনে গেছি। কেমনে? তোর মনের সাথে তো আমার মনের সংযোগ আছে। আবার শুরু করলেন? কি শুরু করলাম? এই তো ফালতু কথা। আমার কথা তোর কাছে ফালতু মনে হয়? চুপ করেন প্লিজ। দেখবি একদিন আমি চুপ হয়ে যাব। ওর কথায় কান্না দিয়ে গাড়ি টান দিলাম। তারপর গন্তব্যে পৌঁছালাম। শোনো, কোনো মেয়ের দিকে তাকাবে না। আর হ্যাঁ, ওই ডাইনি রিয়া আসলে ওর সাথে যাবে না। কেন? আমি বললাম তাই। হুম। না, তোর থেকে বিশ্বাস নেই। তুই আমার সাথে চল। ওকে। তারপর মিতুর সাথে ভেতরে গেলাম। আমরা একটু দেরিতেই পৌঁছালাম। আমরা গিয়ে বসলাম। পাশে একটা লোক আরেকজনকে বলল, এই ছোট জসিম এখনো আসে না কেন? বস, সে তো কাল থেকে নেই। কেন? জানি না, ওর ফোনটা বন্ধ। সে ধরা খেলো না তো? তাদের কাছে গেলাম। হাই বস, আপনারা কি কারোর জন্য অপেক্ষা করছেন? হুম। শুনলাম সে নাকি কাল থেকে হাওয়া। কিন্তু তুমি কেমনে জানলা? আরে বস, আমি তো আপনাদের পাশেই বসে আছি। ও, কিছু মনে করবেন না, যদি ওর ফটো দেখান তাহলে আমি বলতে পারতাম। এই তো। সরি বস, একে আমি দেখিনি। ওকে, এবার যা। বাই বস। তারপর আমি আবার মিতুর পাশে গিয়ে বসলাম। কোথায় গিয়েছিলা? বলতেছি। তারপর সেখানকার আসল কাজকর্ম শুরু হলো। সব পরীক্ষা নিরীক্ষা করা শেষ। এবার বলবে কি হবে শহরের বেস্ট কোম্পানি। সবার মুখ শুকিয়ে তেনা হয়ে গেছে, একে অপরের মুখের দিকে তাকায়। শেষ পর্যন্ত ফলাফল শোনার সময় হলো। আজকে এখানে উপস্থিত শহরের বড় বড় বিজনেসম্যানদের প্রতি রইল আমার প্রাণ ভরা শুভেচ্ছা। আপনারা হয়তো খুব টেনশনে আছেন যে কী হবে শহরের বেস্ট কোম্পানি, তাই আমরা আর দেরি না করে সোজা চলে যাব ফলাফল ঘোষণা পর্বে। কয়েক বছরের মতো এবারের বেস্ট কোম্পানি হয়েছে রিয়া ইন্ডাস্ট্রি। সবাই কড়া হাততালির মাধ্যমে শুভেচ্ছা জানালো। আমিও তালি দিলাম। মিতুর মুখ তো শুকিয়ে কালো হয়ে গেল। আমাদের এই বছরের সেরা কোম্পানির মালিক ও তার মেয়েকে এখানে আসার জন্য অনুরোধ রইল। এবার হবে আসল খেলা। এটা কি করে সম্ভব? কি হচ্ছে এসব? ম্যাডাম, আমরা তো সব ঠিক করলাম, তারপরও কিছু বুঝতাছি না, আমার মাথা কাজ করছে না। তার মানে আমরা যেটা দেখেছি সেটা সত্যি না? কি বলছো? কিছু না, রিয়াদের কোম্পানি, অথচ রিয়ার বাবা নেই। হঠাৎ ওই লোকটা দাঁড়ালো যার সাথে আমি কথা বলছিলাম। ওর একজন লোক হারিয়ে গেছে। সে দাঁড়ালো। আপনি কে? আমার নাম সাজ্জাদ, আমি রিয়া ইন্ডাস্ট্রির নতুন এমডি। ও, এসো, এখানে এসো। তারপর সাজ্জাদ মঞ্চে গেল আর আমি বেরিয়ে পড়লাম। আরিয়ান, কই যাচ্ছ? 2 মিনিট। চলো বাসায়, আমরা থেকে কি করব? আরে দাঁড়ান ম্যাডাম, এখনও কাজ বাকি আছে। কি আর বাকি থাকলো বলো? অনেক কিছু। তারপর আমি বাইরে চলে আসলাম। একটু পর ভেতরে গেলাম। এই সাজ্জাদ আঙ্কেল। আমায় ডাকছেন কি? জি, আপনাকেই। কেন? আপনার একজন চেলা হারিয়ে গেছে, তাকে কি খুঁজে পেয়েছেন? না, কেন? আমাদের কাছে আছে, এই তো। সাজ্জাদ জসিমকে দেখে তো একদম অবাক। আমি কেন ঘাবড়াবো? সত্যিটা যদি বলে দেয় তো? কি সত্যি? আমি তো কিছুই বুঝতে পারছি না। ওকে, আমি সব বুঝিয়ে দিচ্ছি। এই ছেলে, তুমি কে? স্যার, ও আমাদের লোক। আরিয়ান, কি করছো? ম্যাডাম চুপ থাকেন। কি? তোমরা একে কিডন্যাপ করছো? নো, একে তো জামাই আদর করছি। কিরে, তাই না? আমার ম্যানেজারকে আপনারা কি জন্য কিডন্যাপ করছেন? এ আপনার ম্যানেজার না, ও হলো আপনার ডান হাত। এসব কি হচ্ছে? তুমি ওকে কিডন্যাপ কেন করেছো? সরি স্যার, আমি এদের কিডন্যাপ করিনি, বরং এরাই চায় না যে আমার ম্যাডামের কোম্পানি ফার্স্ট হোক। আর সেজন্য আমাদের কোম্পানির যেসব চেক করা হবে সেগুলো তো ড্রাগস রেখে দেয়। তখন আমি আর ম্যাডাম সেখানে পৌঁছে যাই। আমরা মনে করি শুধু এটাই করেছে, কিন্তু না, ড্রাগসের সাথে ওদের কোম্পানির প্যাকেট আমাদের কোম্পানিতে, আর আমাদেরটা ওরা নিয়ে চলে যায়। কি বলছো তুমি? হ্যাঁ ম্যাডাম, সত্যি বলছি। এর কি প্রমাণ আছে? এই তো একটা আস্ত বলত। কিরে বল। হ্যাঁ সাহেব, এ যা যা বলছে সব সত্যি। কি? কিন্তু আরিয়ান, তুমি ওকে কোথায় পেলে? কালকে যখন ড্রাগস মিশানোর পর এরা সবাই পালিয়ে যাচ্ছিল, কিন্তু জসিমের বাইক স্টার্ট হচ্ছিল না। তখনই আমি একে ধরে নেই।
তারপর আর তারপর আমি ওকে নিয়ে গিয়ে ওর কাছ থেকে সব কথা শুনি। এরা যে কোম্পানির নাম করে এখানে এসেছে, আসলে সেই কোম্পানি এদের না। কি বলছো? হ্যাঁ স্যার, কোম্পানির আসল মালিককে এরা কিডন্যাপ করে রাখছে। কিন্তু এরা বলেছে তো এরা নাকি নতুন এমডি। রনি। তখনই রনি রিয়ার বাবা রিয়াকে নিয়ে আসলো। এই হলো আসল মালিক। আরে রহিম মিয়া। হ্যাঁ স্যার, এরা আমায় আর আমার মেয়েকে বন্দি করে রেখেছিল। কালকে রনি এদের অ্যারেস্ট করতো, কিন্তু আমি ভেবেছিলাম তারা শুধু ড্রাগস মিশিয়েছে, কিন্তু তারা যে প্যাকেট পাল্টাপাল্টি করেছে এটা আজ জানলাম। আর তাই এসব। সাজ্জাদ, কি এগুলো সত্যি? না না না, এসব কিছু মিথ্যা। সত্যি মিথ্যা তোমায় আদর করে বুঝিয়ে দিবেননি। চলো আমার সাথে। তারপর রনি সাজ্জাদকে অ্যারেস্ট করলো, আর মৃত্যু দৌড়ে এসে আমায় জড়িয়ে ধরলো। আমি তো অবাক, কারণ এত মানুষের মধ্যে কি করলো? আরে ম্যাডাম, কি করছেন? ঠিকই করছিলি। এত মানুষের মধ্যে এটা কি করছেন? মানুষ তো খারাপ বলবে। বলবে বলুক, তাতে আমার কিছু আসে যায় না। ছাড়েন প্লিজ। না, ছাড়বো না। প্লিজ। ওকে। তারপর মৃত্যুর কাছ থেকে নিজেকে ছাড়ালাম। মিতুমা, এদিকে আসো। তারপর মৃত্যু আমার হাত ধরে মঞ্চে নিয়ে গেল। তোমার কোম্পানির সাথে এসব ঠিক হয়নি, এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। ধন্যবাদ তোমাকে এভাবে তোমার বাবার পাশে থেকে তোমাদের কোম্পানিকে এগিয়ে আনছো। স্যার, ধন্যবাদ আমাকে না, আরিয়ানকে দিন, কারণ ও আজ না থাকলে আমাদের সম্মান আমরা ফিরে পেতাম না। আরে ম্যাডাম, কি বলছেন? আমি তো শুধু আমার দায়িত্ব পালন করছি। আমার জন্য তুমি কি কি করতে পারবে? আপনি আমার মালিক, আমি আপনার চাকর। আপনি যা বলবেন আমি তাই করতে রাজি। তাহলে সবার সামনে আজ বলো তুমি আমাকে বিয়ে করবে। এটা কি বলছেন ম্যাডাম? তুমি তো বললা না আমার জন্য সব করতে পারবা। সরি ম্যাডাম, এটা করতে পারবো না। কেন করবে না? কারণ আমি আপনার শুধু ড্রাইভার, আর ড্রাইভারের মালিককে বিয়ে করা যায় না। কোথাও কি লেখা আছে যে ড্রাইভার মালিককে বিয়ে করতে পারবে না? না, সেটা নেই, কিন্তু কোনো কিন্তু না। আপনাকে আমি কোনোদিন তেমন চোখে দেখিনি। তো কি হয়েছে, এখন দেখবা? না, তা হয় না। নিশ্চয় হবে। প্লিজ ম্যাডাম, এসব বাদ দেন। তুমি আমার সাথে 1 মাস একদম ফ্রি হয়ে কাটাবে। তারপর যদি আমায় তোমার ভালো লাগে তাহলে বিয়ে করতে হবে, আর যদি ভালো না লাগে তাহলে আমি তোমার জীবনে থেকে চলে যাব। না, আমি পারবো না। আমি জানি তুমি আমার সাথে দিন কাটালে আমায় ভালোবেসে ফেলবে, সেই জন্যই রাজি হচ্ছ না। না, কখনোই না। তাহলে রাজি হও। দোস্ত, রাজি হয়ে যা, ভাবি খুব ভালো। শালা চুপ কর। যা বাবা, ভাবিকে নিজের বোন বানিয়ে দিলি। চুপ। কি হলো, রাজি হও। আরিয়ান, না, রাজি হবে না। ঠিক বলছো। ওই ডাইনি মেয়ে, তোকে কে কথা বলতে বলছে? তোর সাথে কথা বলিনি। এই তোমরা চুপ করো। আরিয়ান বাবা, তুমি রাজি হও, আমরা এখানকার সবাই সাক্ষী থাকবো। ওকে। আমার লক্ষ্মী বরটা। এই যে ম্যাডাম। আরেকটা কথা, তুমি এই 1 মাস আমার ম্যাডাম বলে ডাকতে পারবে না, নাম ধরে ডাকতে হবে। কিন্তু এতদিন ধরে ডেকে আসছি, অভ্যাস হয়ে গেছে। আমি ছাড়িয়ে নেব। আমি যা যা বলবো তাই করবে। ওকে, আমি রাজি হচ্ছি, কারণ সে আমার মাকে বাঁচিয়েছে। দোস্ত, তাহলে থাক, আমি একে নিয়ে যে জামাই আদর করি। ওকে, যা। তারপর সেখান থেকে বেরিয়ে আসলাম। আরিয়ান, হ্যাঁ স্যার, বলেন। তুমি আজ যা করলে সত্যি অসাধারণ। ধন্যবাদ স্যার। তোমার জন্য আমার মেয়ে মাটির মানুষ হয়েছে, অহংকার থেকে ভালোবাসা শিখেছে। না স্যার, সবার ভেতরে ভালোবাসা থাকে, কিন্তু দুনিয়ার লোভে পড়ে কেউ কেউ সেটা হারিয়ে ফেলে। আমার মেয়েকে দেখে রেখো। ওকে স্যার। তারপর স্যার আর ম্যাডাম থুক্কু মিতুকে নিয়ে মিতুর বাসায় আসলাম। আরিয়ান। জি ম্যাডাম। থুক্কু, মিতু। আমি যা যা বলবো তাই করবে। আমার সাথে এক জায়গায় যাবে। কোথায়? আমার মায়ের কাছে। কিন্তু আমার জানা মতো তো আপনার মা নেই। আমার গর্ভধারিণী মা নেই, কিন্তু আদরের মা আছে। ওকে। আমি যেদিকে যেদিকে বলবো ঠিক সেদিকে সেদিকে যাবে। ওকে ম্যাডাম। আবার সরি না, মিতু। চলো। তারপর মিতুর বলা অনুযায়ী চলে যাচ্ছি, কিন্তু জায়গাটা আমার খুব চেনা চেনা মনে হচ্ছে। ম্যাডাম, রাস্তাটা আমার খুব পরিচিত মনে হচ্ছে। তাই নাকি? একটু দূর যাওয়ার পর কি, এটা তো আমার বাসায় যাওয়ার রাস্তা, কিন্তু এদিকে মিতুর মাটাকে, এটা জানার জন্য আমি কিছু বললাম না। সোজা গিয়ে ডানে যাবে। গেলাম। তারপর এবার সোজা যাও। ওকে না, কমো না।
এবার বললে তোর ঠোঁট আমি কেটে নিব। ওকে, আর কমো না। স্টপ স্টপ। আমি হঠাৎ করে ব্রেক মারলাম। কি হলো? এসে গিয়েছি। এ কি, আমার বাসায় যে এসে পড়লাম। মিতু গাড়ি থেকে বেরিয়ে দৌড়ে ভেতরে গেল। আমি আস্তে আস্তে নেমে ভিতরে গেলাম। ভিতরে গিয়ে দেখি মিতু আম্মুকে জড়িয়ে ধরে আছে। আরে আরিয়ান, আন্টি, ওকে কি আপনি চেনেন? চিনবো না কেন? যাকে 10 মাস পেটে রেখেছি তাকে চিনবো না কেন? কি, তার মানে এটাই আপনার ছেলে? এটাই আমার সোনার ছেলে। সত্যি? আম্মু, ওকে তুমি চেনো? হ্যাঁ, আমার লক্ষ্মী মেয়ে। মানে? মিতুর গাড়ির সাথে আমি অ্যাক্সিডেন্ট করেছিলাম। কি বলছো? হ্যাঁ আরিয়ান, আন্টি ঠিকই বলেছি। যেদিন পরীক্ষার রেজাল্ট দেয় সেদিন তোমার ওপর রাগ করে আমি গাড়ি নিয়ে চলে এসেছিলাম। বারবার তোমার অপমানের কথা মনে পড়েছিল, আর হঠাৎ আন্টি সামনে এসে পড়ে। তারপর আমি আন্টিকে হাসপাতালে নিয়ে যাই। আম্মু? হ্যাঁ বাবা, আর এতদিন ধরে ওষুধপাতির খরচ মিথুই দিয়ে আসছে। তুই তো শুধু অপারেশনের টাকা দিছিস। তার বেশি আমার কাছে টাকা ছিল না আম্মু। জানি। ম্যাডাম, আপনি আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য আমার আম্মুকে গাড়ি চাপা দিলেন? না, আমি ইচ্ছা করে করিনি। আপনি জানতেন এটা আমার আম্মু, তার জন্য আমি সব করতে পারি। আর সেই সুযোগ কাজে লাগিয়ে আমার আম্মুকে গাড়ি চাপা দিয়ে আর আমায় আপনার গোলাম বানান। এসব মিথ্যে। কি বলছিস বাবা? ও তোকে গোলাম কেন বানাবে? কলেজে আমি ওনাকে অপমান করেছিলাম, পরীক্ষায় এর থেকে বেশি নম্বর তোলে, আর তারই প্রতিশোধ নিয়েছে। প্রতিশোধ নেওয়ার হলে অন্যভাবে নিত, কিন্তু কারো জীবন না। না বাবা, এটা তোর ভুল ধারণা। না আম্মু, সেদিন আমায় বলেছিল আমায় নাকি গোলাম বানিয়ে ছাড়বে, আর আমরা তো গরিব, এই দুর্বলতা দিয়েই আমায় গোলাম বানিয়েছে। প্লিজ চুপ করো। আপনার প্রতিশোধ নেওয়া হয়ে গেছে, এবার প্লিজ আমায় মুক্তি দিন। আরিয়ান। জি ম্যাডাম, যদি চান তাহলে আপনার টাকাও আমি ফেরত দেব। না না, লাগবে না, ধরে নিব। এই টাকা আমার আম্মুকে দিয়েছি। আমি তোমাকে মুক্তি দিলাম, আর তোমায় জ্বালাবো না, ফোনও দিব না। আরিয়ান, এ কি করছিস? হ্যাঁ আম্মু, তোমার উপর যে হাত তুলবে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আন্টি, আমার তো মা নেই, তাই আপনাকে মা মনে করেছিলাম। আজ বুঝলাম যার মা নেই তার কেউ নেই। মিতুবা। আম্মু, ওনাকে যেতে দাও। বাবা, আমার এক কথাটা একবার শোন। না আম্মু। আরিয়ান, আমি মানছি তোমার উপর আমি অনেক অত্যাচার করেছি, কিন্তু বিশ্বাস করো আমি তোমার আম্মুকে মারতে চাইনি। আমি আর কথা বললাম না। আমার জন্য তুমি অনেক কষ্ট সয়েছো, আর সইতে হবে না। আমি আসি, ভালো থেকো, আর পারলে আমায় মাফ করে দিও। তারপর মিতু চোখ মুছতে মুছতে গাড়ি নিয়ে চলে গেল। আম্মু, ভেতরে চলো। তারপর দুপুরে গোসল করলাম, আর নামাজ পড়ে এসে খাওয়া দাওয়া করলাম। তারপর শুয়ে পড়লাম। হঠাৎ মনে হলো মিতু ফোন করেছে। আমি লাফিয়ে উঠলাম, ফোন হাতে নিয়ে দেখি না, মিতু ফোন করেনি। তারপর মনে হলো আজকের ঘটনার কথা। কি রে, খারাপ স্বপ্ন দেখলি নাকি? আম্মু এসে আমার পাশে বসলো। আমি আম্মুর কোলে মাথা দিয়ে শুয়ে পড়লাম। তুই আজ কাজটা ভালো করলি না। কোন কাজ? মিতুকে এভাবে তাড়িয়ে দিয়ে। তো কি করব, ও তোমাকে মারতে চেয়েছে, তুমি এই কথা আমায় আগে বলনি কেন? আরে তুই ওকে ভুল বুঝছিস। এতদিন বুঝছি, এখন না। ও আমায় মারতে চায়নি, ও তো আমায়। ওর সম্পর্কে একটা কথা বলবা না। আমার কথাটা শোন। না, শুনতে হবে না। ও খুব ভালো মেয়ে। আম্মু। ওকে আর বলবো না। তারপর বিকেল উঠে রনির কাছে আসলাম। কিরে, আজ তোর ম্যাডাম ডাকলিনি? না, ও আমার কেউ না। কেন রে, কি হয়েছে? জানিস, ও আমার আম্মুকে মারতে চেয়েছে, সেজন্য গাড়িতে অ্যাক্সিডেন্ট করেছে। বলিস কি? হ্যাঁ, তারপর সব বললাম। কিন্তু এখনো ওকে দেখে তো আর আগের মতো লাগে না। ও একটা গিরগিটি, মিনিটে মিনিটে রং বদলায়। আচ্ছা চল, আজকে আড্ডা মেরে আসি। ওকে চল। গাড়িতে ওঠ। না রে, গাড়ি চালাতে চালাতে বিরক্ত হয়ে গেছি। ওকে, তাহলে হেঁটে চল। তারপর আমি আর রনি আড্ডা দিতে চলে গেলাম। হঠাৎ রিয়ার আওয়াজ। ওই মিস্টার আরিয়ান। কে রে মাইরি? আরে মাইরি, আমি তোমার বউ। বিয়ে না করতে বউ? আরে রিয়া তুমি? জি মিস্টার। কই যাচ্ছ দুই বন্ধু? বউ খুঁজতে। তা পেলে? না। কেন, আমি দেখি কি বউ বলে মনে হয় না? তুমি বউ? কেন? না, কিছু না। চলো, আমিও যাবো। বরের সাথে বউ যাবে না? তারপর আমি রনি আর রিয়া হাঁটতে লাগলাম। তা স্যার, আপনার ম্যাডামের কি খবর? ওর কথা আর বলবা না। কেন গো, আমার সতীনের কি হলো? সতীন মানে?
তোমার সাথে আমায় দেখলে তেলে বেগুনে জ্বলে ওঠে। তো এটার মানে বুঝে না, ও তোমায় ভালোবাসে। কখনো না। যে আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য আমার আম্মুকে গাড়ি চাপা দিয়েছে, সে কখনো আমায় ভালোবাসতে পারে না। কি বলছো? হ্যাঁ, সেদিন কলেজে, তারপর তাকেও সব বললাম। আমার মনে হয় মিতু এটা করেনি, কারণ ও যদি করতো তাহলে ও কখনোই তোমার আম্মুকে হাসপাতালে নিয়ে যেত না। আমি এত কিছু জানি না। দোস্ত, তোর ম্যাডাম কই? ওই তো দেখ। আজ কি হবে আল্লাহ জানে। আরে তুমি ওকে ভয় পাচ্ছ কেন? আমার কথা ছাড়ো, আগে তোমার কথা ভাবো। দেখো মিতুকে কেমন রাগাই। আরে না, ওর রাগ খুব খারাপ। জানো, এদিকে আসো। একথা বলে রিয়া আমার কলার ধরলো, আর এটা দেখে মিতু একদম লালে লাল। কি করছো? মিতু রেগে যাচ্ছে কিন্তু। আরে ও কিচ্ছু করতে পারবে না, যদি করে তাহলে জানবো ও তোমায় ভালোবাসে। আল্লাহ বাঁচিও। হুট করে মিতু এদিকে আসতে লাগলো, এসে মন্ত্র বলা শুরু করলো। এই লুচ্চি মেয়ে, তোর কি শরম টরম নাই নাকি? হ্যাঁ, কেন? আমি কি করলাম? ওই তুই ওর শরীরে হাত দিলি কেন? ও আমার হবু বর, ওর সাথে যা ইচ্ছে তাই করব। কে বলছে ও তোর হবু বর? হ্যাঁ, কেউ না। আমি ওকে ভালোবাসি, তাই এরপর কোনো দিন ওর শরীরে হাত দিবি না। এক্সকিউজ মি ম্যাডাম, তখন থেকে কি যাতা বলছেন? তুই চুপ, শালা লুচ্চা। মেয়েদের ছাড়া কি থাকতে পারিস না? যাক বাবা, আমি কি করলাম? তুই কেন ওর সাথে ঘুরতে আসলি? তুই ছেলে, তাই মেয়েদের সাথে থাকবি? আচ্ছা, আপনি যত অধিকার খাটাচ্ছেন, আপনি কে? হ্যাঁ, আমি তোর, ও সরি, আমি তো আপনার কেউ না। সরি আপু। মিতুর চোখে পানি টলমল করতেছে। এটা কিন্তু ভালো করলি না। কেন? ও আমার মাকে মারতে চাইছে, ওকে তো তাড়াতাড়ি আমি ক্ষমা করছি না। আরিয়ান, মিতু তোমায় সত্যি ভালোবাসে, কারণ আমরা জানি মেয়েরা কখনো তার ভালোবাসার মানুষকে ভাগ করতে চায় না, কারোর হাতে দিতে চায় না। আমার সাথে অত্যাচার করছে, আমি মেনে নিছি, কিন্তু এবার আমার আম্মুর দিকে নজর দিছে, আমি আর মানব না। তখন আমার ফোনটা বেজে উঠলো। মোবাইল হাতে নিয়ে দেখি অচেনা নাম্বার। হ্যালো, কে? সেটা পরে জানবি, আগে কি? তোর মাকে বাঁচা। কি? হ্যাঁ, ঠিক শুনেছিস। আমার আম্মুর কি হয়েছে? তোর মাকে আমরা তুলে আনছি। কেন? আমার আম্মু তোদের কি ক্ষতি করছে? তোর মা কিছু করেনি, করেছিস তো তুই। আমার ভাইকে তুই মেরেছিস, আমার বড়লোক হওয়ার স্বপ্ন ভেঙেছিস, সোনার ডিম পাড়া হাঁসকে কেড়ে নিছিস। কে তুই? বললাম তো, পরে জানলেও হবে। আমি তোকে ছাড়বো না। আজ পর্যন্ত তুই আমার সব প্ল্যান পানি ঢেলে দিছিস। প্রথমে আমার বড়লোক হওয়ার স্বপ্ন, এরপর মিতুর বাবাকে আক্রমণ, সেটাতেও পানি। তারপর যখন মিতুর কোম্পানি নষ্ট করার জন্য প্ল্যান করলাম, সেটাতেও তুই পানি ঢেলে দিলি। আমি অন্যায়কে কখনো প্রশ্রয় দিই না। তারপর তোর মাকে মারার অনেক চেষ্টা করছি, কিন্তু একবারও সফল হয়নি। ছাদ থেকে বন্দুক টার্গেট করে মারতে চাইলাম, কিন্তু হঠাৎ তোর মা হারিয়ে গেল। তারপরও আমি হাল ছাড়িনি। এরপর গাড়ি দিয়ে ধাক্কা দিলাম, কিন্তু কোথা থেকে ওই মেয়ে এসে বাঁচিয়ে নিল। কিন্তু এবার আর বাঁচবে না। তুই হাসছিস কেন? এতদিন যখন মারতে পারিসনি, তাহলে আজও পারবি না। পারবো। আজ কে বাঁচাতে আসবে তোর মাকে? আল্লাহই বাঁচাবে, আর তার উসিলা হয়ে আমি যাব। অপেক্ষায় রইলাম। তারপর ফোন কেটে গেল। কিরে, কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে। কেন? আম্মুকে কারা যেন কিডন্যাপ করেছে। বলিস কি? হ্যাঁ দোস্ত, আর আমার অনেক বড় ভুল হয়েছে। কি ভুল? আম্মুকে মিতু ধাক্কা মারিনি, যে লোক আম্মুকে কিডন্যাপ করছে তারাই দিছে। এখন কি করবি? সবার আগে এটা জানতে হবে আম্মুকে তারা কোথায় রাখছে। আচ্ছা রনি, মনে হচ্ছে এই কিডন্যাপার আমায় খুব ভালো করে চেনে। এটা নয় তো যে কিডন্যাপারের কেউ নয়, সজীব? এটাই কি করে সম্ভব? সজীব তো জেলে আছে। তবু আমার মন মানছে না, তুই এক্ষুনি খবর নে। আচ্ছা, কি রে, কি বললো? তোর সন্দেহ সত্যি, সজীব আজ জেল থেকে বেরিয়ে গেছে। কি? হ্যাঁ, আজকে কোনো উকিল এসে ওকে ছাড়িয়ে নিয়ে গেছে। তার মানে এতদিন জেলের ভিতর থেকে এসব করে গেছে। এটার মানে হলো সজীব এবার একা না, ওর সাথে আরো অনেকের হাত আছে। আর আমাদের কোনো বেঈমান পুলিশেরও হাতে আছে। ঠিক বলেছিস, নয়তো জেলের ভিতর থেকে সব কেমনে করবে। আমি আবার ওই নম্বরে ফোন দিলাম। হ্যালো ডিয়ার। আমি জানি তুই সজীব, তাই বলছি, ভালো হবে না কিন্তু। শুনেছিলাম তুই নাকি আর্মি হবি, তোর তো ভালোই বুদ্ধি আছে। তোর শত্রুতা আমার সাথে, এর মধ্যে আমার আম্মুকে কেন টানলি? ছোটবেলায় শুনেছিলাম কান টানলে নাকি মাথা আসে, সেই কথাটাই আজ কাজে লাগালাম। আমার আম্মুকে ছেড়ে দে বলছি। ছেড়ে দিব?
তবে তার বিনিময়ে আমার কিছু দিতে হবে। কি চাস তুই? বেশি কিছু না, তোর মিতু ম্যাডামকে আমার হাতে দিবি, আমি তোর মাকে দিয়ে দেব। আমি রাজি, বল কোথায় আসতে হবে? এত জলদি? নো প্রবলেম, আমি তোকে ফোনে সব বলে দেব। ওকে। তারপর ফোন কেটে গেল। রিয়া, তুমি এক্ষুনি মিতুকে ফোন করো আর ওর সাথে দেখা করতে চাও। ওকে। তারপর রিয়া মিতুর কাছে ফোন দিল। লাউড স্পিকারে দাও। ওকে। মিতু কল রিসিভ করলো। মিতু? কি, আরিয়ানকে বিয়ে করছিস? এটাই বলবি তো? আরে না, আমার সাথে এখনই দেখা করতে হবে। সরি, তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। প্লিজ একবার। ওকে, কোথায় যেতে হবে বল? তুই এখন কোথায় আছিস? কলেজের বটগাছের পাশে বসে আছি। ওখানে থাক, আমি আসতেছি। ওকে। ফোন কেটে দিল। ওকে চলো, আর রানি তুই চল। তারপর তিনজনে কলেজে চলে আসলাম। আমায় দেখে মিতু রেগে গেল। কি রে কুত্তা, বউকে নিয়ে ঘোরা বাদ দিয়ে এখানে কি করছিস? মিতু, আমার অনেক বড় ভুল হয়েছে, আমায় মাফ করে দাও। কি ব্যাপার বলো তো, হঠাৎ মাপ চাচ্ছ কেন? বিনা কারণে তোমায় কালকে অপমান করেছি। আমাকে তুই ভালোবাসিস না, সেই জন্য আমার কথাও তোর বিশ্বাস হয় না। প্লিজ আমায় মাফ করো। করতে পারি, তবে আই লাভ ইউ বল। মিতু, মজা করার সময় নেই এখন। কেন, কি হয়েছে? সজীব আমার আম্মুকে কিডন্যাপ করেছে। কি? হ্যাঁ, আজকে বেরিয়েছে। কি চাও? তোমাকে চাই। ও বলেছে তোমাকে ওর হাতে দিলেও আম্মুকে ছেড়ে দেবে। তাহলে তাই করো। মিতু? না রিয়া, আরিয়ানকে তো ভালোবেসে পেলাম না, তাই আমার জীবন দিয়ে ওর মুখে হাসি ফোটাতে চাই। ওকে চলো। আরিয়ান, আরেক ভেবে দেখ, আমার ভাবার সময় নেই। আমরা তো অন্য উপায় বের করতে পারি। আর কোনো উপায় নেই। তাই বলে কি একজনকে বিপদে ফেলে তুই? চিন্তা করিস না, মিতুর কিচ্ছু হতে দেব না। কিন্তু আমার কাছে একটা প্ল্যান আছে। কি? ওকে, আমরা তোর পাশে আছি। চলো। তারপর একটা বাইক নিয়ে আমি আর মিতু চলে গেলাম। রাস্তায় সেই সজীব ফোন দিল। হ্যাঁ বল। মিতুকে আনছিস তো? হ্যাঁ, আমি যাচ্ছি, প্লিজ তুমি আন্টিকে কিছু করো না। ওকে জানেমান, তুমি চলে এসো। বল কোথায় যেতে হবে? সোজা বড় বাজারে চলে আয়, এরপর বড় মার্কেটের ভিতরে যেয়ে মাঝখানে মিতুকে ছেড়ে চলে আয়। ওকে। কোনো রকম চালাকি করার চেষ্টা করবি না, আমার লোক চারিদিকে থাকবে, আমি জানতে পারলে তোর মা। না না, আমার আম্মুকে কিছু করিস না। তাড়াতাড়ি যা, দৌড়া। আমি ফোন কেটে দিলাম আর গাড়ির স্পিড বাড়ালাম। সজীবের কথা মতো মার্কেটে মিতুকে রেখে চলে এলাম। তখনই সজীবের ফোন। ধন্যবাদ। আম্মু কোথায়? বাইরে যেয়ে দেখ, নম্বর প্লেট ছাড়া একটা গাড়ি আছে, সেটাই তোর মা আছে। আমি দৌড়ে গিয়ে দেখি, হ্যাঁ আম্মু। আম্মু তুমি ঠিক আছো তো? হ্যাঁ বাবা। এবার আমার খেলা শুরু। আমি ক্লোথ হেডফোন পরে নিলাম। হ্যালো রিয়া। বলো। কোথায় আছো? মার্কেটের পিছনে। গাড়ি নিয়ে আসছো তো? হুম। তাড়াতাড়ি মার্কেটের সামনে এসো। ওকে। একটু পর রিয়া গাড়ি নিয়ে চলে এলো। রিয়া, তুমি আম্মুকে নিয়ে চলে যাও। আরিয়ান, তুই কোথায় যাবি? আম্মু একটু কাজ আছে, তুমি রিয়ার সাথে চলে যাও। ওকে। তারপর রিয়া আম্মুকে নিয়ে চলে গেল। এবার আমি মিতুর সাথে কানেক্ট করলাম। হ্যাঁ বলো। তুমি এখন কোথায়? তোমার কথা মতো আমি হাঁটতেই যাচ্ছি। তোমার পিছনে কি কয়েকজন লোক আছে? সবাই তো আমার দিকে এগিয়ে আসছে। তুমি ভয় পেও না, ওরা তোমায় এখন ধরবে না, কারণ সজীব ভালো করেই জানে এখানে সিসিটিভি ক্যামেরা আছে, আর তাই তুমি দূরে ফাঁকা জায়গায় না যাওয়া অবধি তোমায় ধরবে না। কচু, জীবনেও আমি বোরখা পরিনি, আর আজ কেন পড়তে বললে? বোরখা না পরলে তুমি আর বাঁচবে না। কেন? আমার কথা মন দিয়ে শোনো। আচ্ছা বলো। এখন রাত হয়ে গেছে, আর এখন এখানকার মেয়েরা বোরখা পরেই শপিং করতে আসবে। অলরেডি আসতে লেগে গেছে। গুড। এখন দেখো অনেকজন মহিলা একসাথে আসে কিনা। আসছে, কিন্তু ওদের মুখ তো ঢাকা। তোমার বোরখার পকেটে দেখো মুখ বাঁধা কাপড় আছে। পেয়েছি। ওরা আসা মাত্রই মুখ ডেকে ওদের সাথে মিশে যাবে। ওকে। তারপর দেখবা সামনে একটা গাড়িতে লাল কাপড় বাঁধা আছে, ওটাতে গিয়ে বসবা। ওকে। তারপর আমি ফোন কাটলাম। আবার রনির কাছে ফোন দিলাম। বল দোস্ত। আমি যা যা বলছি মনে আছে তো? কিন্তু দোস্ত, এত কিছু করার কি দরকার? সোজা যেন ওকে মেরে তোর মাকে নিয়ে আসলেই তো হলো। সজীব এত কিছু করতে পারে না, নিশ্চয়ের পিছনে কারো হাত আছে, আর সেটা জানার জন্য এসব। ওহ, তুই তোর কাজে লেগে যা, মিতু এতক্ষণে পৌঁছে গেছে। আমি ফোন কেটে দিলাম আর রনির দিকে এগিয়ে আসলাম। এসে তো আমি অবাক, মিতু এদিক ওদিক শুধু তাকাচ্ছে। এমন করলে তোরা চিনে যাবে। মিতু এমন করো না,
কে শুনে কার কথা? মিতু একদম চোরের মতো আচরণ করতেছে। আর সজীবের লোকেরাও চিনে ফেললো, সাথে সাথে তুলে নিয়ে চলে গেল। তারপর আমি পেছন পেছন চলে গেলাম। ওদের পিছু করে একটা পাহাড়ের গুহায় পৌঁছালাম। মিতুকে নিয়ে ওরা ভিতরে চলে গেল, আমিও চলে গেলাম। এ কি? এ তো কাঞ্চন। এটা কি করে হতে পারে? কাঞ্চনকে তো এনকাউন্টার করছে। এবার ওদের সামনে গেলাম। আরে তুই, আমি জানতাম তুই এত সহজে হাল ছাড়বি না। কাঞ্চন কি করে বেঁচে থাকতে পারে? কাঞ্চনকে? তোর পাশে এটা কে? তুই কাঞ্চনকে কেমনে চিনিস? আমি নিজেতে তাকে ধরিয়ে দিছি। তাকে অনেক দিন ধরে আমি খুঁজে বেড়াচ্ছি। কিন্তু তুই বাঁচলি কেমনে? আমি কাঞ্চন না, ওর যমজ ভাই সুজন। ও, তোর সাহস কি করে হলো এখানে আসার? আমার সাহস দেখতে চাস না? অবাক হবি। আজ তোকে আর বাঁচতে দিব না। তুই আমার ভাইকে মেরেছিস। বাচ্চা মারা সব আল্লাহর হাতে। কিন্তু এখন তোর মরণ আমাদের হাতে। তখনই রিয়ার ফোন। জীবনের শেষ ফোনটা ধর। এই ফোন হতেও পারে তোর বাচ্চা মরণ। তুই আমাদের শেষ করবি? তুই? হ্যাঁ রিয়া, মিতু ঠিক আছে তো? আমার কাছে আছে। ওকে, আমরা আসতেছি। ফোন কাটলাম। এই এই কি বললি তুই? মিতু ঠিক আছে কিনা শুনলাম। কিন্তু তোর মৃত্যু তো আমাদের কাছে। রনি দোস্ত। তখনই রনি বোরকাটা খুলে ফেললো। কি হচ্ছে এসব? তাহলে শোন, যখন মিতু বোরকা পরা মেয়েদের সাথে মিশে যায়, তখনই রনি বোরকা পরে ওদের ভিতরে ঢুকে যায়। আর মিতু গিয়ে রিয়ার গাড়িতে করে বাসায় চলে যায়। এবং তোদের এই চেলাদের বোকা বানানোর জন্য রনি এদিক ওদিক তাকাতে থাকলো। আমি দূর থেকে ভয় পাওয়ার অভিনয় করি। আর এটা দেখে তোর চেলারা আমায় তুলে নিয়ে চলে আসে। এই তোরা যতই চালাকি করিস না কেন, এখন আমাদের এখান থেকে বেরিয়ে যেতে পারবি না। বেরিয়ে যাওয়ার জন্যই আমরা এসেছি। এই তোরা কি দেখছিস? এই দুজনকে মেরে ফেল। সজীবের সব চেলারা দৌড়ে আসছিল। হঠাৎই গুলির আওয়াজ আসলো। থাম থাম, মারামারি করার একদমই মুড নেই। কেন মরতে চাস? কমান্ডার স্যার। জি বস, বলেছিলাম না আমার সাহস দেখতে চাস না? কিন্তু এদের কে খবর দিল? স্যার এসে যখন গেছেন তাহলে ফোনটা কেটে দেই, অনেক টাকা চলে গেছে। ওয়েলকাম মাই বয়। তার মানে তুই? হ্যাঁ, আমি অফিসে ফোন করি আর স্যারকে লাইনে থাকতে বলি। তারপর আমি ভেতরে আসি। কিছু বুঝলি? তোকে আজ আমি পকেট থেকে গান বের করে মারতে লাগলাম। তখনই রনি সজীবের হাতে গুলি করলো। স্যার, একে আমরা অ্যারেস্ট করলেও কোনো লাভ নেই। একদিন পর আবার বেরিয়ে আসে, সাথে এই জঙ্গলি ভূতটাও। তারপর কমান্ডো স্যার তাদের নিয়ে যেতে বলল। কয়েকজন আর্মি এসে দুজনকে নিয়ে গেল। আর রনি থানায় ফোন করে আসতে বলল। সজীবের সব চেলাদের নিয়ে হাজতে পড়ল। জি স্যার। ওকে স্যার। তারপর সেখান থেকে বাসায় আসলাম। মিতু ফোনের ওপর ফোন দিয়েই যাচ্ছে। কিরে, কার ফোন? কার আবার? আমার জমের। হ্যাঁ। তো ধরলি না কেন? ধরলে আবার শুরু করবে বকাবকি। জানিস মিতু, তোকে সত্যি ভালোবাসে। ভালোবাসা নাকি চাই? আচ্ছা, পরীক্ষা করা যাক। কেমনে? তুই ফোন ধরবি না, বাসায় যাওয়ার পর আমি ধরবো। আর কান্না কান্না কণ্ঠে কথা বলবি। তারপর? আরে পাগল, তখন ও ভাববে তোর কিছু একটা হয়েছে। ও যদি তোকে ভালোবাসে তাহলে সঙ্গে সঙ্গে দৌড়িয়ে আসবে, তার কান্না করতে করতে তোকে জড়িয়ে ধরবে। বাপরে বাপ, যদিও জানতে পারি সব নাটক ছিল, তাহলে আমার 14টা বাজিয়ে ছাড়বে। আরে জানবো না, তুই বলবি তেমন কিছু হয়নি, শুধু একটু ব্যথা পেয়েছি। এসব কিছু হবে না। হবে হবে, তাহলে স্টার্ট। তারপর প্ল্যান অনুযায়ী বাসায় চলে আসলাম। আর রনি ফোন ধরলো। শালা স্পিকারে দে। চুপ কর। হ্যালো আরিয়ান। হ্যালো, কে বলছেন? আপনি কে? আর আরিয়ান কই? আমি ওর বন্ধু রনি। সে কোথায়? তার খুব খারাপ অবস্থা। বলেন কি? কি হয়েছে ওর? অনেক কিছু। আপনারা এখন কোথায় আছেন? আরিয়ানের বাসায়। ওকে। কি হলো? ফোন কেটে দিল, তার মানে কাজ হবে তো। একটু পর গাড়ির আওয়াজ আসলো আর মিতু দৌড়ে আসলো। আমি মিতুকে দেখে তো অবাক। মিতু এসে আমায় জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আরে ম্যাডাম কি করছেন? চুপ, আমি কতবার ফোন দিয়েছি, দেখেছিস? হ্যাঁ, না মানে ফোন আমার কাছে ছিল না। তুই ঠিক কথা বলছিস তো? একদম, মানে একটু আঘাত লাগছে। তুই জানিস তোর জন্য আমার কত চিন্তা হচ্ছিল। হয়েছে, এবার ছাড়েন। চুপ করতে বলছি না তোকে? আরে আম্মুরা দেখছে তো। এবার মিতু আমায় ছেড়ে একটু দূরে দাঁড়ালো। দেখলি দোস্ত, আমি যা বলি সত্যি বলি। চুপ হারামি, আমায় মার খাওয়াবি নাকি? সেটা বলতো। না না, এমন করিস না। জানেন মিতু, আপনাকে টেনশনে ফেলার জন্য আরিয়ান এসব নাটক করেছে।
কি? না 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 ম্যাডাম, আমি কিছু করিনি। তোর আজ আমি 12টা বাজাবো। আম্মু বাঁচাও। আমি দৌড়ে ভিতরে চলে গেলাম, সাথে মিতু। আমি ভাবছি হয়তো মিতু আসবে না, তাই আমি আমার রুমে গিয়ে হাঁপাচ্ছি। তখনই কোত্থেকে যেন রাক্ষসীটা এসেই আমায় দেয়ালের সাথে ঠেসে ধরলো। ম্যাডাম। চুপ, একদম চুপ। আমায় ছাড়েন। তুই জানিস না তোর কিছু হলে আমি বাঁচবো না? হ্যাঁ হ্যাঁ জানি। তাহলে কেন এমন করিস? আর করব না, সরি। এবার আমায় ছাড়েন। এত তারা কিসের তোর? ওই রিয়া ডাইনির কাছে যাবি নাকি? যাব। কি বললি তুই? আরেকবার বল। না না কিছু নাম। কই আম্মু? আম্মুর কথা শুনে মিতু আমার থেকে দূরে চলে গেল, আর এই সুযোগে আমি পালালাম। কুত্তা বান্দর, তোকে আমি পরে বোঝাবো। আমি দৌড়ে বাইরে আসলাম। কিরে, প্রেম করা হলো? লাত্তি খাবি? আম্মু কই? কি জানি, আন্টি কোথায় যেন গেল। আরিয়ান বাবু। বাপরে, এসে গেছে। তখনই আম্মু আসলো। আর সবাই আমাদের এখানে খাওয়া দাওয়া করবে। আম্মু, আপনি আমার কাছে। আম্মু, আম্মু ঠিক আছে, তুমি রান্না করতে যাও। আম্মু, আমিও যাব। হ্যাঁ, তুমি কোথায় যাবে? কেন, রান্না করতে। রান্না করবে আবার তুমি? ওই কুত্তা ওই, তুই হাসছিস কেন? জীবনে রান্নাঘরে গেছো? তো কি বলতে চাস? এই আরিয়ান, তুই আমার মেয়েটাকে নিয়ে এমন ঠাট্টা করিস কেন? চলো মা, তুমি আজ রান্না করবে। একটু দোস্ত চল, আজ আমরা অন্য কোথাও যাই। আম্মু, আপনার ছেলেকে কিন্তু এবার আমি। আরিয়ান, চুপ করবি? ওকে। কুত্তা, তোকে আজ আমি দেখিয়ে দিব আমার হাতের রান্না কত সুন্দর। আচ্ছা, আমার বউটা কই রে? কোন বউ? রি। বাপরে বাপ, মিতু যেভাবে তাকিয়ে আছে। কিরে, কি হলো? দেখছিস না রাক্ষসীটা কেমনে তাকিয়ে আছে? কে? মাথা। ও, বুঝেছি। আম্মু জানেন আপনার ছেলে একজনকে ভালোবাসি। না না, আমি মিথ্যা। আর এই যে ম্যাডাম, আপনি আমার আম্মুকে আম্মু ডাকেন কেন? ওর মা নেই, সেজন্য আমি বলেছি আম্মু ডাকতে। তুমি জানো না আম্মু, এই মেয়ের অন্য মতলব আছে। দেখেছেন আম্মু, আমার মা নেই বলে আমায় কেউ দেখতে পারে না। কাঁদিস না মা, কাঁদিস না। হ্যাঁ, ঢং। তুই চুপ কর, যা এখান থেকে। ওকে, যাচ্ছি। না আম্মু, ওকে যেতে দিও না, ও খুব লুচ্চা। এখন ও ডাইনি রিয়ার কাছে দৌড়াবে। যাবই তো, তাতে আপনার কি? থাম, দেখাচ্ছি আমার কি। না না, দেখাতে হবে না। তাহলে বললি কেন? এমনি কইছি। দোস্ত চল। না, ও যাবে না। এই যে মিস্টার নেই, আমি গেলে আপনার কি? তোর থেকে বিশ্বাস নেই, তুই খুব লুচ্চা। লুচ্চা বলে বলে কিন্তু আমার প্রেস্টিজের 12টা বাজাচ্ছে আম্মু। 12টা বাজবে না তো 14টা বাজবে, হারামি কুত্তা। আম্মু, আমার কিন্তু রাগ হচ্ছে। কি হচ্ছে বল বল, কি হচ্ছে? না কিছু না। আজ বিকেলে তোর গ্রামটা আমাকে ঘুরিয়ে দেখাবি? পারবো না। কি বললি? আমি তোর কে? ও সরি ম্যাডাম, পারবো। গুড বয়। মাথার বয়। তারপর আম্মু আর মিতু রান্না করতে গেল। রনি গেল অফিসে, আর আমায় একা একা বসে রেখেছে। আর রান্নাঘর থেকে একটু পর পর উঁকি মেরে দেখতেছে আমি আছি কি না। শালা জীবনটাই বেদনা। মাইয়া মানুষ যে কী মাইরি কেউ জানে না। এখনই শাসন, আবার এখনই আদর, আবার এখনই সন্দেহ। অবশ্যই এমন মেয়ে আমার প্রয়োজন। বসে থাকতে থাকতে হাঁপিয়ে গেলাম, আর ভালো লাগতেছে না। শালা স্মার্টফোনও নেই যে একটু গেম খেলবো। তাই দাঁড়ালাম, তখনই ডাক। ওই ওই, কই যাস? বিয়ে করতে। কি বললি? তো কি বলবো, কখন থেকে বসে আছি মাথা। এইদিকে আয়। উত্তম মাধ্যম দিবে নাকি? হ্যাঁ বলো। গাড়িতে আমার ফোন আছে, যা গেমস খেল। কি মেরে বাবা, এত কিছুর পরও সারছে না। গাড়ি থেকে ফোন নিয়ে রুমে চলে গেলাম। ফোনের দিকে তাকিয়ে তো আমি অবাক। স্ক্রিনে আমার পিক। মেয়েটা কি সত্যি আমায় ভালোবাসে? এবার গ্যালারিতে গেলাম। অনুমতি ছাড়া কারো গ্যালারিতে ঢোকা ঠিক না, তবে এটা আমার পেতনি তো, সেজন্য অনুমতি লাগবে না। গ্যালারিতে আমার কিছু ফটো, কিন্তু আমার ফটো কেমনে পেলো? আমার তো ফটোই তোলা নেই। এরপর পেতনি মানে মিতুর ফটো দেখলাম। মানতে হবে, মিতু হাজারে একটা। সুন্দর টানা টানা চোখ, মিষ্টি ভরা ঠোঁট, ঠোঁটের নিচে কালো তিল, যেটা সবারই ক্রাশ। তবে আমিও ক্রাশ খেলাম। তখনই মিতু হাউ করে ওঠে। আমি তো ঘাবড়ে যাই, আর আমার হাত থেকে ফোনটা নিচে পড়ে যায়। তুমি এত ভীতু? মোটেও না। কার পিক দেখছো? ও আমার? জি আপনার। ভালো, দেখো। তারপর মিতু লবণ নিয়ে চলে গেল। তার মানে লবণ নিতে আসছিল। আমি সে আবার আগের অবস্থায় ফিরে গেলাম। মিতুর ফটো দেখতে দেখতেই ঘুম চলে আসলো। গান শুনতে শুনতে ঘুমিয়ে গেলাম। ঘুমের মধ্যে কিছু একটা অনুভব করলাম। তারপর ভালো করে দেখি অনেক ভারী ভারী লাগতেছে। ঘটনা কি? চোখ খুলে তো আমার চোখ কপাল উঠে গেল।
মিতু আমার উপর শুয়ে আছে, যেন মনে হচ্ছে আটার বস্তা। আমি সরাতে চাইলাম, কিন্তু শয়তান মেয়েটা এত শক্ত করে জড়িয়ে ধরে আছে যে সরানোও যাচ্ছে না। এই ম্যাডাম, ম্যাডাম। মিতুর কোনো সারা শব্দ নেই। মিতু, জি সাহেব। এতক্ষণ ধরে ডাকতেছি, শুনতে পাও না? কই, আমাকে তো শুধু একবার ডাকছো। কি? 3বার ডেকেছি, 3বার। বাকি 2বার তুমি তোমার ম্যাডামকে ডাকছো, আমাকে তো না। আরে তুমি তো ম্যাডাম। উফ, ম্যাডাম বলে ডাকে আমি সাড়া দেব না। সেটা পরে দেখা যাবে। তুমি এখানে কেন? কোথায় আছি? আরে আমার বুকের উপর। এটাই তো আমার জায়গা। উঠো বলছি, আম্মু দেখলে কেলেঙ্কারি হবে। না, উঠবো না। উঠো প্লিজ। উঠতে পারি, তবে আই লাভ ইউ বলতে হবে। ইম্পসিবল। বল বলছি, নয়তো আমি। দেখেন ম্যাডাম, এটা আপনার বাসা নয় যে আপনি যা বলবেন তাই করতে হবে। এটা আমার বাসা। এখানেও করতে হবে। কখনো না। আম্মু দেখেন, আপনার ছেলে আমায়। মিতুর মুখ চেপে ধরলাম। না না, বলো না, আমার এত বড় সর্বনাশ করো না। তাহলে বলো। কি আর করার, ওকে বলতেছি। বলো তাহলে। আই লেবু। আম্মু। বলতেছি। ভালো করে বলো। আই লাভ ইউ। কি বললা? কিছুই তো বুঝলাম না। আরে ভালো করে বলো। আই লাভ ইউ। আই লাভ ইউ টু সোনা। উম্মা। এটা কি হলো? কই, কি হলো? এটা কেন দিলে? বুঝলাম না, ওটা কি বোনাস? এবার আমায় ছাড়ো। যাও। তারপর সেখান থেকে উঠে গোসল করার জন্য বের হলাম। তখন বাদলা আরেক ঝামেলা। ওই কুত্তা বাবু। কি? কই যাচ্ছ? গোসল করতে। গোসল করতে? কোথায়? পুকুরে। আমিও যাব। তুমি কি করবে? কেন? তুমি যা করবে আমিও তাই করব। এই যে ম্যাডাম, এটা আপনাদের সুইমিং পুল না। তো কি হয়েছে? এখানে অনেক বড় বড় সাপ থাকে। হ্যাঁ ম্যাডাম। তাহলে যামু না, যাও। ধন্যবাদ ম্যাডাম। যাক, একটা ঝামেলা থেকে বাঁচলাম। তারপর গোসল করে নামাজ পড়লাম। আরিয়ান, রনিকে ডাক। তারপর আমি রনির কাছে ফোন দিলাম। কে রে, তুই কোথায়? অফিসে। তাড়াতাড়ি চলে আয়। আসতেছে। তারপর সবাই মিলে খেতে বসলাম। আমি একটা চেয়ারে বসলাম। মিতু, তুমিও বসো। না, আমি আর আম্মু পরে খাবো, তোমরা খাও। তখনই রনি আর রিয়া আসলো। আরে রিয়া, তুমি? রিয়াকে দেখে মিতুর মুখ একদম পেতনির মতো। বউকে ছেড়ে একা খেতে পারবে? তা কি পারা যায় বলো? একবারও ডাকলে না? এসো এখানে বসো। রিয়া আমার পাশে বসবে এমন সময় মিতু দৌড়ে এসে বসে পড়ল। এই, তুমি নাকি এখন খাবে না? এখানে খাবো। তারপর রিয়া অন্য চেয়ারে বসলো। তার দুজনের কোথায় দেখা হলো? ওর সাথে আমি অফিসে ছিলাম। বিয়ে না হতেই অফিসে? বিয়ে? কার বিয়ে? আমার সাথে আরিয়ানের। দেখো, ভালো হবে না কিন্তু, ওর দিকে ভুল করেও নজর দিবা না। দিলে কি হবে? ওর গায়ে তো আর তোর নাম লেখা নেই। লেখা না থাকলেও আমার, শুধু আমার। বিয়ের পর আমি আরিয়ানের সাথে থাকবো। লাত্তি দিমু, এটাকে আগে সামলা। আমার বর হবে আরিয়ান। দেখাই যাবে। দেখিনিস। রনি ভাইয়া, আপনার বউকে সামলাতে পারেন না? অন্যের জিনিসের ওপর নজর দেয়। না গো ভাবি, আমার বউকে আমি সামলাতে পারি না। না পারলে ফেলে দেন।